আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? তো আশা করি আপনারা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী গতকাল আমাদের শ্রদ্ধেয় জাহিদ স্যার যখন ক্লাস নিচ্ছিলেন, বাংলা ক্লাস চলছিল, তখন আমি কিন্তু ক্লাসে এসে একটু ডিস্টার্ব করে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমিও সুন্দর একটা গাইডলাইন বা সাজেশন যেটাকে বলে, সেই সাজেশনমূলক একটা ক্লাস এবং মেইনলি ইংরেজি বিষয়ে কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ, কোনটা থেকে কত মার্কস কোন পরীক্ষাতে এসেছে, কোন সালে প্রাইমারির কোন প্রশ্নে কোন টপিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই সব কিছু মিলায়ে ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই ঘোষণা অনুযায়ী আমি কিন্তু যথাসময়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আপনারাও মনে হয় খুবই আজকে এক্সাইটেড টু লিসন মি, টু ফলো দ্য গাইডলাইন, অ্যান্ড মেইনলি ইংলিশ ইজ আওয়ার ন্যাশনাল প্রবলেম। সো সবাই অধীর আগ্রহে হয়তো বসে আছেন, অ্যান্ড আজকে আই উইল নট স্পিক এনি মাইন্ড মেড স্পিক। আজকে আসলে কোনো মন গড়া কথা কিন্তু আমি বলবো না। আজকে ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন অফ প্রিভিয়াস ইয়ার and with documents, with evidence, I am trying to focus the important topics of English specifically for the primary assistant teacher circular. ঠিক আছে? তো সবাইকে আমি ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আপনারা যারা জয়েন হয়েছেন আলহামদুলিল্লাহ, সবাইকে আমার পক্ষ থেকে আবার ওয়েলকাম, স্বাগতম। আপনারা সবাই আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে আজকের টপিকটা কেমন, প্রাইমারি ইংরেজি সাজেশনমূলক প্রশ্ন বিশ্লেষণ। ঠিক আছে? তো আজকে কিন্তু টপিকটা কোনো ক্লাস বা অন্য রকম না, সাধারণত যে কোশ্চেন সলভ করা বা কোনো একটা টপিকের উপর ক্লাস নেওয়া। টুডে দ্য ক্লাস ইজ নট গোয়িং টু সিমিলার অফ দ্য প্রিভিয়াস। তো এই জায়গা থেকে আপনাদেরকে বলবো, আপনারা অনেকে কমেন্ট করেছেন, দেখি আপনাদের কমেন্টগুলো পড়ি, আর আজকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেহেতু আজকে একটা ভিন্নধর্মী ক্লাস বলবো না, একটা সাজেশন আপনারা পেতে যাচ্ছেন। সবাই আমাকে একটু প্রথমে কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, তার মানে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। আর সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি, অ্যাজ মেনি অ্যাজ পসিবল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমিও মাত্র জয়েন করলাম, মহসিন আলী ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শেয়ার ডান, লাউড অ্যান্ড ক্লিয়ার। সাজ্জাদুর রহমান, আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানান যে শোনা যাচ্ছে কিনা। অনেক ক্লান্ত, তাও স্যার ক্লাস মিস দেওয়া যাবে না। আমিও অনেক ক্লান্ত, ইরিন ইসলাম, আফরিন আপু। মানে স্কুল থেকে আসছি একটু আগে, এসে আবার চলে আসলাম, খুব কষ্ট হচ্ছে, তারপরেও এখানে চলে আসছি, কারণ আপনাদের সাথে সময় না কাটাতে পারলে আসলে ভালো লাগে না। আর যেহেতু কথা দিয়েছিলাম, রেজাউল করিম ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এমএসটি শেরিন খাতুন লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে সালাম দিয়েছেন, আপনার ক্লাস অনেক ভালো লাগে। ইরিন ইসলাম, আফরিন আপু লিখছে যে আপনার ক্লাস অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ আপু। তো যারা কমেন্ট করতেছেন তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। অনেকগুলো ফুল দিয়েছেন ইরিন ইসলাম, আফরিন আপু, আনিসা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আজকে কিন্তু শেয়ারের পরিমাণটা একটু বেশি হতে হবে। কেন বলেন তো? কারণ আজকে আমরা প্রাইমারি এর উপর গবেষণামূলক এবং বিশ্লেষণধর্মী প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজিং যে সাজেশন আছে, ওই টপিকগুলোকে আমরা বলে দেবো ইনশাআল্লাহ, যে কোন টপিক আপনি পড়বেন, কোনটা পড়বেন না। মেইনলি আমাদের
একটা এরকম কথা প্রচলিত আছে, বা আমরা মনে হয় সুশান্ত পালের নাম অনেকেই শুনেছি, যে 30তম বিসিএস এ হয়তো উনি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং এ যাবৎ পর্যন্ত বিসিএস এর রিটেনে প্রাপ্ত সব থেকে বেশি মার্কস যার। তো ওই ব্যক্তির একটা কথা আছে, সবাই খুব আমরা জানি এবং কমন কথা, যে পরিশ্রম করলেই যদি সফলতা আসতো তাহলে গাধাই হতো বনের রাজা, কারণ গাধার মতো এত বেশি পরিশ্রম আর কেউই করে না, ঠিক আছে। কিন্তু বনের রাজা কে? সিংহ। তো বনের রাজা সিংহ কেন? কারণ সিংহ ইজ নট লাইক গাধা, সিংহ ইজ ভেরি মাচ টেকনিক্যাল। তো পরিশ্রম করলেই সফলতা আসে, বিষয়টা এরকম নহে। আবার একইভাবে যদি এই একই সুরে সুর মিলায় আমি অন্য একটা রেফারেন্স নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের হানিফ সংকেতের নাম মনে হয় আপনারা সবাই শুনেছেন, যে কণ্ঠটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে, যে চেহারাটা আমার প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে খুবই পরিচিত, সেটা হচ্ছে হানিফ সংকেত। ইত্যাদির মাধ্যমে তিনি মানে সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। যে কেউ কেউ অবিরাম চুপি চুপি, চেহারাটা বদলে যাবে বহুরূপী, বোঝা তো যায় না কারো মতি গতি, সমাজের ছোট বড় অসঙ্গতি, এরই মধ্যে বেঁচে রবে, ইত্যাদি 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 ইত্যাদি। তো দেখেন, এই হানিফ সংকেতের একটা বিখ্যাত লেখা আছে, নাটকের নাম হচ্ছে শোধবোধ। তো উনি একটা কথা বলেছেন যে পানির অপর নাম জীবন, যে কথাটা আমরা বলি এই কথাটা আসলে সত্য নয়। পানির অপর নাম জীবন না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কারণ আপনি পানি পান করলেই কি আপনি সুস্থ হয়ে যাবেন বা বেঁচে যাবেন বা আপনার পানির তৃষ্ণা মিটে যাবে? আপনি কি সাগরের পানি পান করতে পারবেন? আমরা যদি বলি যে কোনো নোংরা পানি, দূষিত পানি আপনি কি পান করতে পারবেন? সেই পানির নাম আপনার জন্য জীবন না হয়ে সেই পানির নাম হয়ে যাবে আপনার জন্য মরণের একটা কারণ। মানে পানির অপর নাম মরণ হয়ে যাবে, তাই না? এই জন্য উনি বলেছেন পানির অপর নাম জীবন না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এই একই সাথে যদি আরো একটু আমি আপনাদেরকে কানেক্ট করে দিই, এস.টি. কোলেরিজ, যে স্যামুয়েল টেইলর কোলেরিজ ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। আমরা জানি রোম্যান্টিক যুগের যে দুইজন পায়োনিয়ার ছিলেন, একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর একজন হচ্ছে এস.টি. কোলেরিজ, যে 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে রোম্যান্টিক যুগের যে সূচনা করেন। ওনার একটা বিখ্যাত মানে ব্যালাড আছে, গীতিকা, যেখানে উনি বলেছিলেন যে ওই যে এনসিয়েন্ট ম্যারিনার, তাই না, যে ওয়াটার 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 এভরিহোয়ার বাট নো ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক। মানে এত পানি সমুদ্রের ভিতর, কিন্তু পানির তৃষ্ণায় মারা যাচ্ছে মানুষ, পানি পানি করতেছে, পানির ভিতরে থেকে পানি পানি করতেছে, কিন্তু পানি খাইতে পারতেছে না, কারণ সমুদ্রের পানি তো আর পান করা যায় না। তো সেই একইভাবে আমি বলবো যে পড়াশোনা করলেই কিন্তু চাকরি হয়ে যাবে, বিষয়টা এমন না। পরিশ্রম করলেই আপনার সফলতা চলে আসবে, বিষয়টা এরকম নহে। পড়াশোনা করতে হবে জেনে বুঝে, কি কি পড়তে হবে, কতটুকুন পড়তে হবে, এটা যেরকম মানে বিশুদ্ধ পড়াশোনা করতে হবে। আবার যদি আপনি পরিশ্রম করেন, সেটাও বিশুদ্ধ পরিশ্রম করতে হবে। পরিশ্রমের অপর নাম কখনো সফলতা না, গঠনমূলক পরিশ্রমের আর এক নাম হচ্ছে সফলতা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি ওয়্যার আই গোয়িং টু হিট, আমি কোথায় হিট করতে যাচ্ছি। হিট করতে যাচ্ছি an appropriate guidelines, an effective guidelines and a beautiful suggestion should be followed to everyone. সবার এটা কি করতে হবে? ফলো করতে হবে। তাহলেই আপনার পড়াশোনা সাজানো গোছানো, সাজেশনমূলক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি পড়বেন, অল্প পরিশ্রমে কি হবে? আপনি সুন্দর একটা সফলতা পেয়ে যাবেন। আমাদের ইসলাম ধর্মের একটা 1 নাম্বার হাদিস আমরা আর কি এভাবে পড়েছিলাম যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমানুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মানে তোমার ঈমান যদি খাঁটি হয়, তাহলে আমল যদি অল্প করো তুমি বেহেশত পেয়ে যাবে।
কিন্তু তোমার ইমান যদি খাঁটি না হয়, তাহলে তুমি অনেক আমল করলেও ওই আমল দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই বলেছে আখলিস দীনাকা ইয়াখফিকাল আমানুল কলিল, মানে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো এই হচ্ছে বিষয়, যে পড়াশোনা আপনি অল্প করলেও যদি বুঝে শুনে টু দা পয়েন্টে সুন্দরভাবে করতে পারেন, তাহলেই কিন্তু আপনি কি পেয়ে যাবেন, সুন্দর একটা চাকরি পেয়ে যাবেন। একটা নয়, একাধিক চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ অনেক মানুষ কি পাচ্ছে, একাধিক চাকরি পাচ্ছে, একটা ছেড়ে আর একটা করতেছে। আর কিছু মানুষ আসে সারা জীবন পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। যেরকম আমাদের এখানে ক্লাস নেওয়া এই কিছু মানুষ তো আছে, বা আমি নিজে আপনাদের সামনে তো দাঁড়িয়ে আছি, তাই না, যে একাধিক চাকরি পাওয়া বা একাধিক পরীক্ষাতে কোয়ালিফাই করা বা একাধিক ভাইবা দেওয়া। তাহলে আমরা তো এগুলো করতেছি কেন? নিঃসন্দেহে উই আর ডুইং সামথিং ইউনিক। এবং এপিজে আব্দুল কালাম আজাদেরও এরকম একটা কথা আছে, দেখবেন উনি বলেছেন যে জ্ঞানীরা আসলে ভিন্ন কিছু করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। তো আপনি যদি সত্যিকার অর্থে ভিন্নভাবে কিছু করতে চান, ভিন্ন মানুষের সান্নিধ্য পেতে চান, ভিন্ন এবং এক্সক্লুসিভ সাজেশন যদি পেতে চান, তাহলে অফকোর্স ইউ হ্যাভ টু ফলো আওয়ার গাইডলাইন্স, নট অনলি আওয়ার গাইডলাইন্স but also the effective guidelines. Whoever giving it doesn't matter. Matter is you have to follow the appropriate, effective and important approach, a way and guidelines of study. তো আমি বলবো যে আজকে কিন্তু we are going to give you some effective suggestions and guidelines that can make your future bright. So bright future যদি পেতে চান, আপনারা সবাই আজকের সাজেশনমূলক যে দিক নির্দেশনামূলক কথাবার্তাগুলো বা স্লাইডগুলো আপনাদের সামনে আলোচনা করা হবে, প্রেজেন্ট করা হবে, মনোযোগ দিয়ে সবাইকে সেটা শুনতে হবে, দেখতে হবে। তো রাজি আছেন তো সবাই? শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ইংরেজি বিষয়ক আজকে টোটাল দ্য কমপ্লিট গাইডলাইন্স ইউ আর গোয়িং টু গেট টুডে। তো আপনি পেতে যাচ্ছেন আজকে প্রাইমারি চাকরিতে, স্পেসিফিকলি ইউ আর গোয়িং টু গেট দ্য প্রাইমারি সেক্টর, মেইনলি দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সার্কুলার সাজেশনস। ওকে, তো এই সাজেশনটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ হবে। মনে হয় আমি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা এখন জাস্ট আমাকে একটু কে কোথা থেকে দেখছেন বলবেন, যে আসলে সবাই দেখতে সবাইকে আমরা কানেক্ট করতে পারছি কিনা, কত দূর। আর সাথে হচ্ছে আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। স্যার তাহলে মাদ্রাসা স্টুডেন্ট আমিও, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এক্স্যাক্টলি। তাহলে দেখেন আমি যে কথাগুলো বলেছি, আপনারা কি কথাগুলো বুঝতে পারছেন? কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে সবাই বুঝছেন যে আলটিমেটলি কেন একজন মানুষ একাধিক চাকরি পাচ্ছে, কেন একজন মানুষ চাকরি পাচ্ছে না, কোনো পরীক্ষাতেই টিকতেছে না। Age doesn't matter. How much time you are investing doesn't matter. Matter is how effectively, how technically you are handling your time and using and utilizing your time. Utilize করতে হবে। সময় শুধু বই দেখা, সবাই পড়তেছে আমিও পড়তেছি, দিনের পর দিন খালি বই খাতা নিয়ে বসে আছি, নো, এটা আপনাকে চাকরি দিবে না। চাকরি দিবে সুন্দর একদম সাজেশন ভিত্তিক, সুন্দরভাবে গাইডলাইন ফলো করে পড়তে হবে। আমরা যদি ফ্রান্সিস বেকনের একটা কথা বলি, আমরা জানি যে ফ্রান্সিস বেকনকে বলা হয় যে দ্য ফাদার অফ এসে অফ ইংলিশ লিটারেচার। আমরা জানি ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক। ওনার একটা কথা আছে, নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই শক্তি। উনি বলেছেন যে এ প্রপার গাইডলাইন ইজ দ্য ফাউন্ডেশন অফ এভরি সাকসেস। মানে ফ্রান্সিস বেকন বলেছেন যে একটা সুন্দর গাইডলাইনই হতে পারে সকল সফলতার ভিত্তি। সো আমরা সবকিছু থেকে এটাই বোঝানোর চেষ্টা করলাম, বা এটাই আমি আলোচনা করতে যাচ্ছি, যে আপনি জেনে বুঝে সুন্দরভাবে একটা সুন্দর ইফেক্টিভ কার্যকরী গাইডলাইন যদি ফলো করেন, দিক নির্দেশনা মেনে চলেন, চাকরি আপনার হবেই। অনেকেই পড়তেছে, বাট আপনি এগিয়ে থাকবেন। ঠিক আছে, তো আমরা এখন ক্লাসের দিকে ধাবিত হই। সবাইকে অনেক ধন্যবাদ, যারা পরবর্তীতে জয়েন করেছেন তাদের সবাইকে আমি অনেক অনেক, নরসিংদী, ফেনী, লাউড অ্যান্ড ক্লিয়ার, পীরগঞ্জ থেকে, রংপুরের পীরগঞ্জ থেকে গোলাম রব্বানী ভাই, ঢাকা থেকে দেখতেছি
স্যার কেমন আছেন? আসমা আক্তার আপু, কুষ্টিয়া থেকে ফারিন ইসলাম। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন যে কে কোথা থেকে দেখছেন। আমরা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, এটা আমি ক্লিয়ার হয়ে গেছি। আর যারা অনেকে শেয়ার করেন নাই এখনো, প্লিজ শেয়ার করে দেন। আজকে কিন্তু কোনো ক্লাস না, আজকে হচ্ছে সাজেশন হবে, এবং প্রত্যেকটা স্ক্রিনশট মানে স্ক্রিন বা স্লাইড আপনারা স্ক্রিনশট দিবেন, লিখে নিবেন। আমি কিন্তু আজকে কেন, আমি কখনোই সাধারণত আন্দাজে কথা বলি না, এবং আমি না জানলে আমি বলি যে আমি জানি না। মানে আমার যে জানা নাই এটা বলতে আমার কখনো লজ্জা হয় না। কারণ আপনি জেনে যদি বলেন যে আমি জানি না, তাহলে আপনি বোকা হবেন মাত্র কিছু সময়ের জন্য। আর আপনি যদি না জেনে বলেন যে আমি জানি, তাহলে আপনি বোকা থাকবেন সারা জীবন। এরকম একটা কথা আছে, উক্তিটা কার আমার মনে পড়ছে না, কিন্তু এমন একটা কথা আছে। মানে আপনি যদি না জেনে বলেন স্যার এটা আমি জানি না, হয়তো অনেকে হাসবে, কিন্তু স্যারের কাছ থেকে আপনি সঠিকটা তখন জেনে নিতে পারতেছেন। কিন্তু আপনি না জেনে জানার যখন ভান করতেছেন, তাহলে ওই জিনিসটা আর কোনোদিনও আপনি জানতে পারবেন না। সুতরাং আপনি বোকা থাকবেন সারা জীবন। সো আমি সারা জীবন বোকা থাকতে চাই না, আমি সহজেই বলে দিই আমি জানি না। আন্দাজে কথা কখনোই বলি না, না জানলে বলি জানি না। তো আজকে আন্দাজে বলার সুযোগও নাই। উইথ এভিডেন্স আই উইল ট্রাই টু কন্ডাক্ট দ্য ক্লাস and explain the seminar and analyze the previous assistant primary teacher question today. তো আমরা ক্লাসে চলে যাই। সবাই অলরেডি জয়েন হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে আপনারা অনেকে জয়েন হয়েছেন। আমরা চলে যাই আমাদের প্রথম স্লাইডে। দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ, আমি কিন্তু এখান থেকে কালকে গেলাম, যাওয়ার পরে কিন্তু আমি পরবর্তীতে মানে মোটামুটি ভাবে আমরা 2010 থেকে যদি ধরি, তাহলে 2010-এর পরে 24 পর্যন্ত 2024 সাল পর্যন্ত অনেকগুলো সার্কুলার হয়েছে, অনেকগুলো পরীক্ষা হয়েছে। তো আমি ভাবছিলাম যে 18, 19, 20 19, 22, 23, 24 এই 5টা সাল নিয়ে আমি কাজ করব। তা আবার ভাবলাম যে তাহলে ওদিকে তো অনেকগুলো বাদ পড়ে যাচ্ছে, তাহলে ওদিকের 2টা সাল আমি নিই, যে আগের প্রশ্ন কাঠামো কেমন ছিল আর বর্তমানে প্রশ্ন কাঠামো কেমন। তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা, এই 7 বছরের সকল পর্যায়ের আমরা জানি পরীক্ষা হয়। বাংলাদেশের যে পরীক্ষাগুলো হয় প্রাইমারি সেক্টরে, সেটা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এরকম কয়েকটা পর্যায়ে বা কয়েকটা ধাপে এই পরীক্ষাগুলো হয়ে থাকে, এবং প্রত্যেকটা ধাপে কোশ্চেন কিন্তু ভিন্ন থাকে। তো কোশ্চেন ভিন্ন থাকলেও টপিকগুলো কিন্তু প্রায় সেম থাকে। তো আমি প্রত্যেকটা ধাপের কোশ্চেন অ্যানালাইজ করে করে মানে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য আসলে পরিশ্রম করেছি কি করি নাই। সবাই কি দেখতে চান যে আপনাদের জন্য কতটুকু মানে পরিশ্রম করে আজকের ক্লাসটা সাজিয়েছি? সবাই যদি দেখতে চান, সবাই একটু বলেন যে আজকে আপনাদের জন্য আমি কালকে এখান থেকে যাওয়ার পরে রাতে কতটা পরিশ্রম করেছি। মানে আসলে কি বলবো, আপনারা দেখতে চাইলে আপনাদেরকে দেখাতে পারি যে কি পরিশ্রম করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি কবে হতে পারে? খুব দ্রুত হবে আপু, আজমেরি আপু, অবশ্যই হয়ে যাবে খুব দ্রুত। তো আমি এই যে 7টা বোর্ডের মানে 7টা সালের সব পর্যায়ের প্রশ্ন নেটে সার্চ দিয়ে দিয়ে বের করে কোন জায়গায় কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে সব বের করছি, বুঝছেন? সব বের করে, জি স্যার দেখতে চান, এই দেখেন 2-3 বার করে আমি নোট করছি, বুঝছেন? এই যে দেখেন আমি নিজেই এগুলা আপনাদের জন্য এই যে টপিক লিখে দেখেন, এই যে দেখছেন সবগুলোতে কোন কোন টপিক, আগে হচ্ছে টপিক লিখছিলাম। এবার দেখেন এই যে 2010 সাল, 11 সাল, 18 সাল, 19 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, এরপরে ওভারঅল একটা কোন সাবজেক্ট থেকে মানে কোন টপিক থেকে কত মার্কস আসতে পারে, এই জিনিসগুলো আমি কিন্তু দেখিয়ে সুন্দর একটা গাইডলাইন আপনাদের জন্য আমি আজকে রেডি করছি, যে কোন টপিকগুলো আপনি ভালো করে পড়বেন, কোনটা পড়বেন না। তা কি দেখবেন না? আপনারা তো আপনাদের মতো অ্যানালাইজ করেছেনই, আমিও কিন্তু করেছি আপনাদের জন্য, এবং সেটার উপর ভিত্তি করে আজকে কথা হবে। আজকে কোনো বানোয়াট গল্প হবে না, আজকে কোনো কোশ্চেন বিশ্লেষণ হবে না, আজকে কিন্তু হবে গুরুত্বপূর্ণ সাজেশন। এবং আপনি আজকে বুঝে যাবেন যে আপনি ইংরেজি, বিশেষ করে প্রাইমারি যারা সার্কুলারে অ্যাপ্লিকেশন করছেন বা করতেছেন,
তারা কতটুকুন ইংরেজি পড়বেন, কোন কোন টপিক পড়বেন এক্স্যাক্টলি, এর বাইরে আপনার এক লাইনও পড়ার দরকার নেই, এক লাইন। মানে যা এই 7 বছরে হয়নি। আপনারা অনেকে যদি আমি আগের প্রশ্ন নিয়ে করতাম, আগের প্রশ্ন নিয়ে করলে আপনারা বলতেন যে স্যার আগে এরকম হতো প্রশ্ন, এখন তো আর এরকম হয় না। ঠিক আছে, আগে এরকম হতো, এখন তো হয় না। আচ্ছা, আমি আগের গুলো দিয়েছি দেখছেন 2টা, যাতে আপনারা 10 বছর আগে কেমন হতো বা 15 বছর আগে প্রাইমারি চাকরিতে কোন টপিক গুলো ছিল, আবার ধারাবাহিকভাবে 18, 19, 22, 23 এবং 24 এই 5টা সালের প্রশ্ন কিন্তু আমি অ্যানালাইজ করে আপনাদের সামনে নিয়ে আসছি, যাতে আপনাদের কোনো ডাউট না থাকে যে স্যার আপনি তো যা দিচ্ছেন এক সময় হতো, এখন কি বলবো বলেন, বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করা ছাড়া তো কোনো উপায় নাই। আপনি বুঝবেন কিভাবে? সবগুলো এই 7টা পরীক্ষাতেই কোন কোন টপিক আছে আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি। কি সবাই দোয়া করবেন না আমার জন্য? অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা করি ভালো লাগবে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ। চাই চাই চাই। তাহলে আমরা এখন কি করব? রায়হান তালুকদার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আজকে কিন্তু প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এই যে 7 বছরের সকল পর্যায়ের প্রশ্ন অ্যানালাইজ করে আপনাদের ভাই দিন ইসলাম আপনাদের সামনে সুন্দর একটা প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসছে এবং সেটা আলোচনা করতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলে যাই আমরা আমাদের পরের পেজে। দেখেন, ক্রমিক সংখ্যা অনুসারে টপিক ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ। টপিক ভিত্তিক প্রশ্নটা আমরা এখন কি করতে যাচ্ছি? বিশ্লেষণ করতে যাচ্ছি। তাহলে আমরা যদি এখন এগুলো বিশ্লেষণ করি, দেখেন প্রথমে হচ্ছে আমি এখানে টপিকগুলোর নাম লিখছি। ঠিক আছে, কি লিখছি? টপিকের নাম। আর এটা 10 মানে হচ্ছে 10 সাল। 10 মানে কি? 10 সাল। আর 11 মানে হচ্ছে 2011 সাল। আর এটা হচ্ছে 2010 সাল। আর এটা 18 সাল, 19 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল। মানে প্রত্যেকটা সালে কোন সালে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসছে আর ওভারঅল একটা আইডিয়া আপনাদের আমি এখন দিতে যাচ্ছি, যে আমার সেন্স যেটা বলছে যে তাহলে মোটামুটি ভাবে কয় মার্কস আসতে পারে। মানে প্রতি বছর এরকম আসছে, তাহলে এই পরীক্ষাতে কত আসতে পারে? নিশ্চয়ই তো কোনোবার আসে নাই সেটা থেকে তো আর 5 আসবে না, এটা হতে পারে না। আবার কোনো একটা জায়গা থেকে 5 আসছে, ওইটার থেকে মোটেই আসবে না। প্রতি বছর 4, 3, 4, 5 মার্ক আসছে, এবার আসবে না, এটা তো হতে পারে না। হতে পারে এমন যে কোনো একটা টপিক স্কিপ হয়েছে, সেখান থেকে 1 মার্ক চলে আসছে, বা কোনো জায়গা থেকে 4টা আসছিল, এবার মনে করেন 3টা চলে আসছে। কিন্তু এমন হওয়ার সুযোগ নেই যে এই টপিকের বাইরের থেকে কোশ্চেন হবে। সুতরাং আজকের যে ক্লাসটা, এটা মনোযোগ সহকারে সবাই করবেন, মনোযোগ সহকারে। প্লিজ বি অ্যাটেন্টিভ টুডেস ক্লাস। যত আপনি পড়েন না কেন, সব পড়ার থেকে আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি আজকে বুঝে যাবেন। সবার কাছে কি খাতা কলম আছে? সবার কাছে খাতা কলম যদি থাকে, আমি কিন্তু খাতা কলম ছাড়া দেখতে দেবো না। ঠিক আছে, যদি সবার কাছে খাতা কলম থাকে আমাকে একটু জানান, জি স্যার খাতা কলম আছে। আপনারা প্রত্যেকে লিখে নেবেন। অথবা আপনাদের কাছে যদি ইংরেজির কোনো বই থাকে, ইংরেজি যে কোনো বই যদি থেকে থাকে, আপনি সূচিপত্রটা বের করেন। ইংরেজি বইয়ের সূচিপত্রটা বের করে ফেলেন, দ্রুত বের করে সূচিপত্রে আমি যেগুলো দাগ দিয়ে দেবো, মার্কিং করে দেবো 3 স্টার 2 স্টার, সেগুলো আপনি দাগ দিয়ে নেন। খাতা কলম এবং সবাই কি করেন? সূচিপত্র বের করে ফেলেন। স্যার কোনো দোয়া এবং ভালোবাসা, ফারিন ইসলাম। আচ্ছা, সবাইকে কি বলছি বলেন তো? সবাই খাতা কলম যদি থাকে তাহলে খাতা কলম বের করেন, না হলে যে বই আছে, যার কাছে যে বই আছে, এই বইটা আপনারা কি করে নেন? এই বইটা হচ্ছে আপনারা সূচিপত্রে চলে যান। আজকে কিন্তু আমি সূচিপত্রে দাগায় দিচ্ছি আপনাদেরকে ইংরেজির জন্য, শুধু একদম যা যা বলে দিচ্ছি শুধু এই পড়বেন, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। বেশি টপিক না, অল্প কয়টা টপিক দেখেন, অল্প কয়টা টপিক, এবং কোনটা কতটা গুরুত্বের সাথে পড়বেন আমি স্টার দিয়ে দেবো, যে কোনটা 3 স্টার কোনটা 2 স্টার। আপনারা নিশ্চয়ই এটা জানতে চান। তো এটার বাইরে আপনি পড়াশোনা করবেন, করেন, সারাদিন পড়বেন, চাকরি হবে না ভাই বাপু, যাই বলেন না কেন। চাকরি হতে গেলে আপনার কোন জায়গায় কতটুকুন সময় দিতে হবে এটা আগে জানতে হবে, কি বাদ দিবেন এটা আগে জানতে হবে, কোনটাকে বেশি সময় দিবেন কোনটাকে কম সময় দিবেন এটা জানতে হবে। না জেনে পড়াশোনা করেন, সারাদিন পড়েন, শুধু মানুষকে দেখাতে পারবেন যে আমি এত ঘন্টা পড়ি, আপনার বাবা মা দেখবে, সবাই সন্তুষ্ট হবে। লাস্টে আপনি কি বলবেন বলেন তো? ভাগ্যে নাই, রুজিতে নাই, কপালে ছিল না, তা কি হবে? কিন্তু না, কপালে ছিল, আপনি কপালটাকে চাপা দিয়ে মানে অন্য জায়গায় চলে গেছেন, কপালের উপর পাড়া মেরে মানে কপালকে টপকায় অন্য জায়গায় চলে গেছেন, কপালটাকে আপনি মানে খুলতে দেন নাই,
কপালে আপনি নিজের কপালে নিজে তালা মেরে দিছেন। কেন? কারণ আপনি কখনো আপনার অন্ধ চোখটা খোলারই চেষ্টা করেন নাই। তো রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, এই যে রঙিন চশমা আপনি চোখে পড়ে আছেন না, মানে আপনি জানেন না, খালি জানেন পড়তে হবে। তো আজকে কিন্তু সেই আইডিয়াগুলো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মাস্টার গাইড বের করেছি, আচ্ছা হবে আঞ্জুম লিজা আপু। তাহলে দেখেন এখন এই যে আপনার মনে হয় তাহলে প্রথম লাইনে বুঝতে পারছি, আর এখানে আমি লিখে রেখেছি ওভারঅল। ওভারঅল মানে হচ্ছে যে আমরা আইডিয়া করেছি যে তাহলে কিভাবে টোটাল সব জায়গা থেকে কত মার্কস আসতে পারে। আর ক্লাস শেষে আমি এটা ছবি তুলে আমাদের ইসে দিয়ে দেবো, এই যে এটা আইফোন দিয়ে সুন্দর করে ছবি তুলে আপনাদের এই কি বলে কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনাদের সামনে এইভাবে ধরবো, আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে এই পেজটা আপনার কাছে থাকা মানে আপনি মানে ওকে। এখানে তো আসলে এক এক পেজ 2-3টা হয়তো আপনার স্ক্রিনশট দিতে হবে, বাট এটা দিয়ে দিলে আপনার জন্য আরো সুবিধা হবে। আপনারা কি এটা চান? খাতা কলম নিচি জোনাক, এটা কি চান? এটা চাইলে এটাও দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটার নাম কি বলেন তো? পার্টস অফ। আমরা যদি এটাকে 1 নাম্বার দিই, তাহলে 1 নাম্বারে আমি রেখেছি পার্টস অফ, এটা পার্টস হবে, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি আসলে? পার্টস অফ স্পিচ মানে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে 3 মার্কস আসছে। এই যে 2010 সালে কত মার্কস আসছে? 2010 সালের পরীক্ষাতে 3 মার্কস আসছে। এর মানে কি? মানে পার্টস অফ স্পিচ থেকে আসছে মানে কি? পার্টস অফ স্পিচ থেকে আসছে এর মানেটা হলো এই যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই 8 প্রকার থেকে 3টা মার্কস আসছে। এখন এই 8 প্রকার থেকে হুবহু 3টা মার্কস আসছে না, এই 8 প্রকার সবাই কিন্তু কথাগুলো শুনবেন, মানে পার্টস অফ স্পিচ থেকে 3 মার্কস। এখন এটা কি কোনো সাজেশন হলো? না। এর ভিতরে কি জিনিসগুলো আছে? পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে কিন্তু তার সাথে আপনাকে কি কি পড়তে হচ্ছে? তার সাথে আপনাকে পড়তে হচ্ছে যে মনে করেন নাউন, নাউনের ভিতরে কাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে। মনে করেন যে কনক্রিট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। এই কনক্রিট নাউনের ভিতর প্রপার নাউন, কমন নাউন, বা কি বলে যে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এইগুলা মিলে নাউনটা শেষ হলো, এটা হচ্ছে নাউন। এরপরে প্রোনাউন, প্রোনাউনের ভিতরে কিন্তু বিভিন্ন প্রকার প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন বা রেসিপ্রোকাল, রিলেটিভ বা যেটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন, এই যে বিভিন্ন প্রোনাউন গুলা আছে, এই ইন্টারোগেটিভ প্রোনাউন, এই প্রোনাউন গুলা সব পড়তে হবে। আবার আপনি যখন ভার্বের ভিতরে যাচ্ছেন তখন কি শুধু ভার্ব, ভার্ব বলতে ভার্ব কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, এইগুলা কিন্তু পার্টস অফ স্পিচের ভিতর আসতেছে, নিচে দাগ দেওয়া রয়েছে এটা কোন পার্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আপনার ফাইনাইট নন ফাইনাইটে যখন যাচ্ছেন তখন জেরান্ড বা পার্টিসিপিল। এখন জেরান্ড পার্টিসিপিল কি এরকম কোনো স্পেসিফিক গ্রামার আছে না? এটা তো নন ফাইনাইট ভার্বের ভিতরের আলোচনা। আর ভার্ব কিসের ভিতরে আলোচনা? ভার্ব তো পার্টস অফ স্পিচের আলোচনা। তাহলে আপনাকে বুঝতে হবে যে জেরান্ড বা পার্টিসিপিল থেকে কোশ্চেন আসা, এর মানে কিন্তু পার্টস অফ স্পিচের ভিতরে ওটা চলে আসছে। তার মানে পার্টস অফ স্পিচ মানে কি এখন কি ক্লিয়ার? এখন যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা এই কাউন্টেবল আনকাউন্টেবল যে প্রবলেম গুলো কিন্তু নাউনের সাথে জড়িত, নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে। সুতরাং এই কথাগুলো মাথায় রেখেই বুঝতে হবে 2010 সালে 2010 সালে 3টা প্রশ্ন আসছে, 2011 সালে 3টা প্রশ্ন আসছে পার্ট অফ স্পিচ থেকে, 18 সালে আসছে 4টা। এই যে চলে গেল আগে দেখেন 3টা আসছে, ওই যে আরো 10-15 বছর আগে 3টা করে আসছে, 2বারই 3টা আসছে, তারপরে 4টা, তারপরে 2টা, তারপরে 22 সালে আসছে 2টা, 23 সালে দেখেন 4টা কোশ্চেন আসছে। মানে আপনার যে 20 মার্কস থেকে 20 মার্কের ভিতরে 4টাই আসছে পার্টস অফ স্পিচ থেকে, আর থাকে কত তাইলে দেখেন। আবার 24 সালেও 4টা প্রশ্ন আসছে। মোটামুটি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ের কোশ্চেন অ্যানালাইজ করে 3-4টা। তার মানে এখান থেকে আমাদের ধারণা হলো যে ওভারঅল পার্টস অফ স্পিচের গুরুত্বটা কেমন বলেন তো? পার্টস অফ স্পিচের গুরুত্ব হচ্ছে আপনার যে 25 মার্ক ইংরেজি থেকে থাকবে তার ভিতরে 3 থেকে 4 মার্ক, মিনিমাম 4 মার্ক, মানে
3 তো থাকবেই, 4 মার্ক থাকতে পারে, কারণ আগে ছিল কত, আগে ছিল 20, এখন হয়ে গেছে 25, তাহলে 25 হলে আরো 1 বাড়তে পারে। তাহলে পার্টস অফ স্পিচের গুরুত্বটা যদি আপনাকে আমি স্টার দিয়ে দেখাই, তাহলে আপনি পার্ট অফ স্পিচে দিবেন 3 স্টার। মানে আমাদের সর্বোচ্চ গুরুত্ব যেগুলো সেগুলোকে আমরা কি দেব, 3 স্টার দেবো। তাহলে আপনি পার্ট অফ স্পিচ লিখে একটা 3 স্টার চিহ্ন দিয়ে দেন। পার্ট অফ স্পিচ লিখে কি দেন, 3 স্টার চিহ্ন দিয়ে দেন। তাহলে সবাই বলেন তো যে এই যে পার্ট অফ স্পিচটা কতটা গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা সালে পার্ট অফ স্পিচ থেকে কোনো স্কিপ করা হয়েছে কোশ্চেন? দেখেন এই জায়গা কিন্তু অনেক জায়গা থেকে অনেক সময় অনেক সালে স্কিপ করা হয়েছে, কিন্তু পার্ট অফ স্পিচ থেকে কোনো সালেই কোশ্চেন স্কিপ করা হয়নি। তাহলে যেখান থেকে কোনো বারই মানে প্রশ্ন না করে রাখে নাই, সেই টপিকটা কত গুরুত্বপূর্ণ সেটা 3 স্টার দিয়ে দেন। এইবার আসি আমরা রাইট ফর্ম অফ ভার্বস। এবার আমরা কোথায় আসবো, রাইট ফর্ম অফ ভার্বস। আশা করি প্রথম বিষয়টা আপনাদের সবার কাছেই আলহামদুলিল্লাহ একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার যদি হয়, আমরা এবার আমাদের 2 নাম্বার প্রশ্নে চলে আসি। আমরা এখন কি করব, 2 নাম্বার টপিক। আমাদের এবার 2 নাম্বার টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস, এটা কিন্তু গ্রামার, আমরা গ্রামার নিয়ে আলোচনা করতে। দেখেন 2010 সালে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস থেকে কোনো কোশ্চেন আসে নাই। 2011 সালে রাইট ফর্ম অফ ভার্বস থেকে কোনো কোশ্চেন আসে নাই। তার মানে কি, তার মানে হচ্ছে ওই যে আগে ওই সময়গুলোতে এই রাইট ফর্ম অফ ভার্বস এর গুরুত্বটা এত বেশি দেওয়া হতো না, এত বেশি দেওয়া হতো না। আচ্ছা, তাহলে দেখেন এইবার আমরা রিসেন্ট কোশ্চেনে চলে আসি। রিসেন্টে এসে দেখেন 2018 সালে আসছে 3টা প্রশ্ন, 2019 সালে একটা প্রশ্ন আসছে, 2022 সালের খেলা দেখেন, 2022 সালে দেখেন 5টা প্রশ্ন আসছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। 5টা প্রশ্ন রাইট ফর্ম অফ ভার্বস থেকে, 5টা প্রশ্ন আসছে। 2023 সালে একটা আসছে, 24 সালে একটা আসছে। আমি ওভারঅল এখানে টার্গেট করেছি এবছর 2 থেকে 3টা প্রশ্ন আসবে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। 2 থেকে 3টা প্রশ্ন আসবে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। তাহলে 2-3টা প্রশ্ন যদি আসে, সেটা কেমন গুরুত্বপূর্ণ। এখন আপনার জিজ্ঞাসা থাকতে পারে, স্যার রাইট ফর্ম অফ ভার্বস মানে কি? রাইট ফর্ম অফ ভার্বস মানে কিন্তু এর ভিতর টেন্সও আছে। টেন্স দেখেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস নির্ণয় করতে হয়। রাইট ফর্ম অফ ভার্বস এর সাথে টেন্স জড়িত। আপনারা সবাই মনে রাখবেন, টেন্স কিন্তু আলাদাভাবে আমি কাউন্ট করি নাই। রাইট ফর্ম অফ ভার্বস বা টেন্সটাকে আমি একত্রে যদি কাউন্ট করি, তাহলে এখান থেকে বিগত সালে এরকম প্রশ্ন আসছে। নিশ্চয়ই আপনি এখানে 3 স্টার দিবেন। কত স্টার দিবেন? 1 2 3, 3 স্টার দেবেন। তার মানে 2 নাম্বারটাতেও আপনি 3 স্টার দেন, 2 নাম্বারটাতেও আপনি কি দেন? 3 স্টার। আচ্ছা, অনেক টপিক কিন্তু আমি টোটালি বাদ দিছি, মানে একটু পরেই দেখবেন যে গ্রামারে কত টপিক আছে আর আমি কত টপিক টাচই করি নাই। আমি টাচ করি নাই না, ওই বেটারা টাচ করে নাই, তাই আমি ওইগুলো দেই নাই। মানে এমন না যে আমি মন গড়া আমার যেটা ভালো লাগে, এই গ্রামারটা আমি ভালো বুঝি বা আমার ভালোবাসার জায়গা এটা, সেটা আমি দিছি। নো, আমি কিন্তু শুধু ওই গুরুত্বের উপর প্রশ্ন কতগুলো আসছে এটা আপনারা মিলাই নিয়েন, আপনারা প্রশ্ন দেখে মিলাই নিয়েন যে আমার এইগুলো ঠিক আছে কিনা, কোনো ভুল ইনফরমেশন আছে কিনা। এইবার আমরা 3 নাম্বারে চলে আসি। এখন আমরা কোথায় আসতেছি বলেন তো? আমাদের 2 নাম্বার টপিকটা বুঝতে পারছেন, রাইট ফর্ম অফ ভার্বস এর গুরুত্ব কতটুকুন, রাইট ফর্ম অফ ভার্বস এর কতটা গুরুত্ব আছে। যদি বুঝতে পারেন সবাই বলেন জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করেন। আর আপনারা আমার কথা কি বুঝতেছেন? ক্লিয়ার আছে? তাহলে ক্লিয়ার থাকলে কিন্তু একটু সবাই কমেন্ট করতে হবে, সাড়া দিতে হবে, জি স্যার ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা চলে আসি, এখন আমরা চলে আসি কোথায়? আমরা চলে আসি ডিগ্রিতে। আমরা চলে আসি ডিগ্রি। ডিগ্রি তো আমরা জানি কম্পারিজন অফ ডিগ্রি। তো কম্পারিজন অফ ডিগ্রি যেটা, সেখানে কিন্তু আমাদের দেখেন এই যে 2000, এটা হচ্ছে টেন্স, তাই না? টেন্স আছে এর সাথে, হ্যাঁ। তাহলে দেখেন এখানে 2010 সালে কোনো প্রশ্ন আসে নাই, 2011 সালেও কোনো প্রশ্ন আসে নাই, 18 সালেও কোনো প্রশ্ন আসে নাই। 19 সাল থেকে মানে রিসেন্ট মানে 19 সাল থেকে, 19 সালে 2টা আসছে, 22 সালে 2টা, আবার 23 সালেও আসে নাই, 24 সালে একটা প্রশ্ন আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে আগে এই যে এই টপিক থেকে প্রশ্ন আগে আসতো না, এখন মোটামুটি আসা ধরছে, মানে শুরু হয়েছে। তার মানে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। তাহলে এই টপিকটা আপনি কত স্টার দেন? 2 স্টার দেন, 2 স্টার। এটা আপনি কয়টা স্টার দেবেন? 2 স্টার। কেন 2 স্টার দিচ্ছি?
2 স্টার দিচ্ছি মানে অবশ্যই এই টপিকটার গুরুত্ব আছে। আমি এইখানে যতগুলো টপিক লিখছি প্রত্যেকটা মানে যেগুলো লিখি নাই ওইগুলোই শুধু গুরুত্ব নাই, আর প্রত্যেকটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো বর্তমানে এটা ট্রেন্ডিং এ চলে আসছে, এটা থেকে প্রশ্ন হচ্ছে। এবার আমরা যদি চলে আসি সেন্টেন্স, দেখেন আমাদের 4 নম্বরে আমরা যদি চলে আসি সেন্টেন্সে, সবাই বুঝতে পারতেছেন? সবাই কি বুঝতে পারতেছেন আমি কি নিয়ে কথা বলতেছি? আপনাদের কি ব্যাখ্যাটা বোঝা যাচ্ছে? তাহলে বুঝতে পারলে এবার সেন্টেন্স, সেন্টেন্স মানে কিন্তু সেন্টেন্সের প্রকারভেদ, কোনটা কোন সেন্টেন্স। মেইনলি আমি এখানে বলবো যে সিম্পল, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। কম্পাউন্ড অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না। এই যে টপিকটা আছে যে কোনটা কোন সেন্টেন্স বা এক সেন্টেন্সে আছে অন্য সেন্টেন্সে নেওয়া, দেখেন আগে এগুলো থেকে প্রশ্ন হতো না, 2010 সালে 11 সালে প্রশ্ন হতো না, কিন্তু এইবার এই যে 18 সাল থেকে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, একটা নাই, তার মানে একটা প্রশ্ন আমি ধরছি যে এবারও আসবে। তাহলে সেন্টেন্সকে আপনার অবশ্যই সুন্দরভাবে শিখতে হবে। সেন্টেন্স যদি আপনার সুন্দরভাবে শিখতে হয় সেক্ষেত্রে আপনি সেন্টেন্সকে কি করবেন, 2 স্টার দিয়ে দেন, 2 স্টার। বর্তমানে যেহেতু এটা আসতেছে গুরুত্বপূর্ণ, মানে রিপিট হচ্ছে প্রতি বছরে কোশ্চেন, 1 বছর বাদে মোটামুটি সব জায়গায় কোশ্চেন আসছে, সুতরাং এটা আপনি কি করেন, 2 স্টার দিয়ে দেন, এটা আপনি 2 স্টার দিয়ে দেন। এইবার আমরা আসি ন্যারেশনের কি অবস্থা। হ্যাঁ, কেটে গেল না তো, এটা কি ব্যাকে, আচ্ছা যাই হোক, ন্যারেশনের কি অবস্থা আমরা একটু দেখি। যে ন্যারেশন, ন্যারেশন আছে আমাদের তাহলে 5 নম্বরে, তাই না? তাহলে এখানে দেখেন ন্যারেশনে আগে প্রশ্ন আসতো ন্যারেশন থেকে, এই যে দেখেন 2টা প্রশ্ন আসছে ন্যারেশন থেকে। 2000 কত সাল, 2010 সালে 2টা প্রশ্ন আসছে, 2011 সালে 2টা প্রশ্ন আসছে, 2018 সালেও আবার একটু রেটটা কমে গেছে। তারপরে দেখেন ন্যারেশন থেকে কিন্তু কোনো কোশ্চেন আসে নাই, কোনো কোশ্চেন আসে নাই, কোনো কোশ্চেন আসে নাই, কোনো কোশ্চেন আসে নাই। তার মানে এই টপিকটা হচ্ছে আগে আসতো খুব, দেখেন 2টা 2টা 1টা, মানে আগে খুব আসতো, কিন্তু বর্তমানে এটার গুরুত্ব কমে গেছে অনেক। তবে এই টপিক থেকেও প্রশ্ন কিন্তু প্রাইমারিতে হয়েছে বা হতে পারে। সুতরাং এটা আমি 0 বা 1 আমি এখানে কিন্তু লিখে রাখছি যে 0 বা 1, একটা প্রশ্ন আসতে পারে অথবা নাও আসতে পারে। তাহলে যেহেতু আসতেও পারে নাও আসতে পারে, এটাকে আপনি 1 স্টার দেন এই টপিকটা। এখন আমি যেটাকে 1 স্টার দিচ্ছি এটাকে আমি 2 স্টার দিয়ে দিলাম, 2 স্টার। এইটাকে আমি এটাও 2 স্টার দিয়েছি, এইটাকে আমি 3 স্টার দিচ্ছি, এটা আবার এটাকেও আমি 3 স্টার দিচ্ছি। তো দেখেন এই যে স্টার গুলো আমি ইউজ করতেছি, এই স্টার কিন্তু আপনাকে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা টপিকের গুরুত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। এই স্টার আপনাকে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা টপিকের গুরুত্ব বোঝাচ্ছে। তাহলে আপনি কোন টপিক, এখন আপনি ধরে নেন সারাদিন ন্যারেশন নিয়ে পড়াশোনা করেন, লাভ আছে কোনো? তাহলে কোনটার সময় কতটুকুন দিবেন বুঝতে পারতেছেন? তাহলে যদি বুঝতে পারেন বলেন যে স্যার এই স্লাইডটা ক্লিয়ার, এই স্লাইডটা ক্লিয়ার হলে, এই স্লাইডটা যদি ক্লিয়ার হয়, এই যে আমি 1 2 3 4 5, এই যে 5টা টপিক সম্পর্কে কথা বলছি, এই স্লাইডে 5টা টপিক কথা বলা হয়েছে, আপনারা সবাই ক্লিয়ার লেখেন যে জি স্যার এই 5টা টপিক ক্লিয়ার, এবং এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আর যার কাছে বই খাতা আছে সে দাগ দিয়ে নেন, খাতায় যারা লিখেছেন তারা লিখে নিয়ে নেন এবং এটা স্ক্রিনশট দেন। সবাই স্ক্রিনশট দিয়ে আমাকে জানান। ইরিন ইসলাম আফরিন আপু অনেকগুলো রিয়াক্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। সানজিদা আক্তার আপু লিখছে 16 17 18 নঙে আছে, দেখেন কি বলছে। আচ্ছা, তো যাই হোক, সবাই যদি ক্লিয়ার হন এখানে আমাকে একটু জানান জি স্যার ক্লিয়ার। এই স্লাইডটা লেখা ডান স্যার, সারোয়ার মোর্শেদ শাওন ভাই লিখছে, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। তারপরে আমাদের সুক্তারা গাজী, গাজী সারামণি আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ। আসমা আক্তার আপু লেখছে সিকে, হ্যাঁ কনফিউশন। তাহলে কি আজকের ক্লাসটা কি ঠিক আছে, মানে আপনাদের মনের মতো হচ্ছে তো, বুঝতেছেন যে কি পড়তে হবে, কতটুকুন পড়তে হবে, কোনটা বেশি গুরুত্ব দিতে হবে, ক্লিয়ার হয়ে যাবে। মানে একটা স্লাইড হলো তো, আরো যে 2-1টা স্লাইড আছে ওটা ব্যাখ্যা করলে আপনারা আজকে বুঝে যাবেন। ইংরেজি প্রাইমারির জন্য মেইনলি ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস কোশ্চেন,
সারা জীবন ধরে এতদিন যত পরীক্ষা হয়েছে কোন জায়গায় কতটা ফোকাস করা হয়েছে সেটা আপনি আজকে জেনে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে সবাই একটু লিখতে হবে, সবাই ডান। খাতায় লিখে ফেলছি স্যার, মিম আক্তার আপু লিখছে, হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, মানে পরের প্রশ্নে মানে পরের স্লাইডে। আমরা এখন কোথায় যাচ্ছি? পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে আমরা চলে আসছি পরের স্লাইডে। তা এটা আমরা তাহলে 6 নাম্বার দিয়ে রাখি। পরের স্লাইডে আপনাদের সবাইকে স্বাগতম। আর নেক্সট স্লাইডে আপনারা সবাই একটু করেন, মানে কেয়ার রিয়াক্ট, লাভ রিয়াক্ট ইউজ করেন। আর হলো বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দিবেন। এটা হচ্ছে 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এটা হচ্ছে আমাদের 10 নাম্বার টপিক। তাহলে জি স্যার ম্যাথের একটা সাজেশন দেন। ম্যাথের সাজেশন তো অবশ্যই দেবো, ম্যাথের সাজেশন নিয়েও হাজির হব ইনশাআল্লাহ। আজকে আর হচ্ছে না অন্য সাজেশন, আজকে ইনশাআল্লাহ এই সাজেশনটা নেন, ম্যাথের সাজেশন আমরা দিব। এবার ভয়েস চেঞ্জের গুরুত্বটা কি দেখেন। অনেকে মনে করেন যে প্রাইমারি মানে ভয়েস চেঞ্জ একটা থাকবে। আমি দেখেন আপনাদের সামনে কত সুন্দর করে বিগত সালের প্রশ্ন থেকে, এই যে দেখেন 10 সালে প্রাইমারি আসছে কয়টা, প্রাইমারিতে ভয়েস চেঞ্জ থেকে মাত্র 2টা আসছে, মানে অনেক বেশি, 2টা মানে মাত্র না, অনেক বেশি, হাইয়েস্ট সংখ্যক। 11 সালে 2টা আসছে, 18 সালে কি একটা আসছে। দেখেন 19-এ একটাও আসে নাই, 22-এ আসে নাই, 23-এ আসে নাই, 24-এ আসে নাই। তার মানে এখানে একটা আসতেও পারে আবার নাও আসতে পারে, একটা আসতেও পারে নাও আসতে পারে। যে টপিক থেকে একবার কোশ্চেন হয়েছে আমি ওই টপিকটাও ইনক্লুড করেছি। তাহলে এখানে আপনি কত স্টার দিবেন বলেন তো? ভয়েস চেঞ্জে আমি কত স্টার দেব? আপনারা সবাই বলেন তো, ভয়েস চেঞ্জে কত স্টার দেব? ভয়েস চেঞ্জ এখানে আমি কতটা স্টার দেব একটু বলেন তো? একটা নাকি 2টা? ভয়েস চেঞ্জে কি একটা স্টার দেব নাকি 2টা স্টার দেব বলেন তো? ভয়েস চেঞ্জে কিন্তু আমরা স্টার দিতে চাচ্ছি মাত্র একটা। তার মানে এ যুগে এসে যারা সারা জীবন সারাদিন ভয়েস চেঞ্জ নিয়ে পড়ে আছেন, হি অর শি ইজ লিভিং ইন টোটালি ফুলস প্যারাডাইস। যে স্যার আপনাকে গাইডলাইন করতেছেন, প্রাইমারিতে ভয়েস চেঞ্জ আসে সবসময় একটা 2টা, ন্যারেশন আসে একটা 2টা। আমি স্যারকে অসম্মান করতে চাচ্ছি না, কিন্তু প্রিভিয়াস কোশ্চেন দেখেন, এভিডেন্স দেখেন, স্যার কিন্তু ভুলের ভিতর আছেন। সেই স্যারকে আপনারা বলে দিন যে স্যার আপনি একটু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করেন, রিসেন্ট কোশ্চেন অ্যানালাইজ করে বলেন তো যে ভয়েস চেঞ্জ কতটা গুরুত্বপূর্ণ। অথচ আপনাকে 2 মাস ধরে কেউ ভয়েস চেঞ্জ শিখাচ্ছে। বোকা। চাকরি কেন হয় না বুঝতে পারতেছেন তো? এই যে এই গবেষণাগুলো যারা শুনতেছে না, দেখেন আজকে কিন্তু লাইভে লক কম, অথচ যখন একটা কোশ্চেন অ্যানালাইজ করা হয় ওই কোশ্চেন নিয়ে 300+ লাইভ হয়, 400-500 মানুষ লাইভে দেখে। আর কি একটা প্রশ্ন অ্যানালাইজ করা নিয়ে কোনো লাভ আছে ওই দেখে? আপনার তো দেখতে হবে এই জিনিসগুলা। আপনারা যত বেশি পারেন আজকে শেয়ার করেন। আজকের ভিডিওটা অন্য লেভেলের, এবং আজকের ক্লাসটা কিন্তু বারবার হবে না, ওরকম প্রশ্ন রিপিট কোশ্চেন কিন্তু বারবার যতদিন আমরা আছি এই প্ল্যাটফর্মগুলো কিন্তু আলোচনা করে যাবে। কিন্তু এই যে আজকের যে বিষয়টা আমি গবেষণা করে দেখাচ্ছি, এত টাইম ইনভেস্ট করে আমি আপনাদের জন্য এই জিনিসগুলো বের করে আনছি, এটা আসলে কিন্তু বারবার পাবেন না। আজকে হচ্ছে ক্লাসে সব থেকে বেশি লোক থাকার কথা ছিল, বাট দুঃখজনক হলেও সত্য আজকে কিন্তু লোক নাই। তাহলে আমরা ভয়েস চেঞ্জে কি করলাম? একটা স্টার দিলাম। এইবার আমরা আসি 7 নাম্বার। 7 নাম্বারে দেখেন আছে সিনোনিম। 7 নাম্বারে কি আছে? সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তাহলে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা কিন্তু আমাদের মনে হয় গ্রামার শেষ, মানে তাহলে গ্রামার কিন্তু অ্যান্টোনিম। তাহলে গ্রামার কিন্তু শেষ হয়ে গেছে, গ্রামার শেষ। এখন আমরা কোথায় আসছি বলেন তো? গ্রামার শেষ মানে এখন আমরা আসছি মেমোরাইজিং পার্ট। এখন কোথায় আসছি? মেমোরাইজিং পার্ট। কোথায়? মেমোরাইজিং পার্ট। গ্রামার কিন্তু শেষ। তাহলে প্রাইমারির জন্য কয়টা গ্রামার পড়বেন? মাত্র 6টা গ্রামার পড়বেন, এর বাইরে কোনো গ্রামার পড়বেন না, হাত দিবেন না। হাত দিলে আপনার হাত ভেঙে ফেলতে হবে, কারণ আপনি বোকা হতে যাচ্ছেন। প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন না, আপনি বোকা হতে যাচ্ছেন। আপনি গাধার মতো খাটতে যাচ্ছেন, আপনি গাধার মতো পরিশ্রম করতে যাচ্ছেন। করবেন না, আমি বলতেছি করবেন না। করবেন তো ধরা খাবেন।
ধরা খেয়ে চিৎপাটাং হয়ে পড়ে বয়স শেষ হয়ে যাবে, মানুষকে শুধু হাউতাশ করবেন, ঠিক আছে, কিন্তু চাকরি হবে না, চাকরি হবে না, এটা শিওর থাকেন, ঠিক আছে। সুতরাং গ্রামার পড়বেন মাত্র 6টা। তাহলে গ্রামার আইটেম কয়টা? সবাই একটু লেখেন তো যে কয়টা গ্রামার আইটেম পড়বেন। গ্রামার আইটেম কয়টা? গ্রামার আইটেম মাত্র 6টা। আপনারা সবাই কমেন্ট করেন যে কয়টা গ্রামার পড়বেন ইংরেজির জন্য। গ্রামার কয়টা? গ্রামার পড়বেন মাত্র 6টা আইটেম। কয়টা আইটেম? 6টা। এর বাইরে গ্রামার পড়বেন না। প্রাইমারির জন্য পড়বেন না। প্রাইমারির জন্য স্পেসিফিকলি আমাদের বোনেরা যারা আছেন বা ভাইরা যারা আছেন, আমি সবাইকে বলতেছি, প্রাইমারির জন্য এই 6টা টপিকের বেশি আপনি গ্রামার পড়বেন না। এবার চলে যান মেমোরাইজিং পার্ট। এটা কিন্তু গ্রামার না, এগুলো কিন্তু মেমোরাইজিং পার্ট। এগুলো কি? মুখস্থ। এগুলো হচ্ছে কি? মুখস্থ। তাহলে গ্রামার পড়বেন মাত্র 6টা। এখন আপনাকে যদি কেউ নিয়ে আসে রিডান্ডেন্সি, এমবেডেড কোশ্চেন, তারপরে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে আসলো কি ওই ইনভার্সন নিয়ে আসলো, ড্যাংলিং মডিফায়ার। ও মাই গড, আপনি তো দেখে স্যার এত সুন্দর সাজেশন, এত কিছু, এত গ্রামার, এগুলো তো নামই জানতাম না। স্যারকে আসলে এভাবে বলবো না, আপনি বোকা আছেন, ঠিক আছে। স্যার যাই থাকুক না কেন, আপনি বোকা আছেন, কারণ আপনি জানেনই না। আর স্যার তো দিচ্ছে সাজেশন, তো ঠিকই আছে। তাহলে কয়টা গ্রামার পড়বেন? তুহা জাহান লিখছে, স্যার আপনাকে অসংখ্য শ্রদ্ধা জানাই স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপু। তো তাহলে আপনি মেমোরাইজিং পার্টে চলে আসেন। এখন মেমোরাইজিং পার্টে কিন্তু প্রথমেই আমি রাখছি সিনোনিম অ্যান্টোনিম। সব থেকে মেমোরাইজিং পার্টের মোটামুটি ভাবে গুরুত্বপূর্ণের ভিতরে আমরা যদি বলি 1 নম্বরে কে আছে, সেটা আছে সিনোনিম অ্যান্টোনিম। এই যে দেখেন 10 সালে 3টা প্রশ্ন, 11 সালে 3টা প্রশ্ন, 18 সালে 2টা, 19 সালে একটা, 22 সালে আসে নাই, 22 সালে হয়তো স্কিপ হয়েছে, 23 সালে দেখেন একটা, আবার 24 সালে কয়টা বলেন তো? 24 সালে কয়টা? 5টা প্রশ্ন আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে। 5টা, মানে 20টা প্রশ্নের ভিতর 5টা আসছে একদম রিসেন্ট ইয়ার, গত বছর। আর কি কিছু বলা লাগবে? তাহলে অবশ্যই 2-3টা সিনোনিম অ্যান্টোনিম আপনার আসবেই। অবশ্যই এটা কত স্টার পাওয়ার যোগ্য? অবশ্যই এই সিনোনিম অ্যান্টোনিম 1, 2, 3 স্টার পাওয়ার যোগ্য। অবশ্যই এটা কত স্টার পাওয়ার যোগ্য? 3 স্টার। শিল্পা আক্তার আপু লিখছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার। নাম্বার জেন্ডার ডিটারমিনার পড়তে হবে না? হালিমা আক্তার আপু, নাম্বার জেন্ডার ডিটারমিনার আছে। এই যে নাম্বার জেন্ডার আছে, তো নাম্বার জেন্ডার তো আছে, এটা তো গ্রামার না। নাম্বার কি আপনি বুঝে পড়েন কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? সিঙ্গুলার প্লুরাল তো মুখস্থ করতে হয়। যে মেমোরেন্ডা, এর সিঙ্গুলার ফর্ম কি? মেমোরেন্ডাম। এগুলো তো মুখস্থ। জেন্ডার, কোনটা ফেমিনিন কোনটা ম্যাসকুলিন, এটা কি আপনি বুঝে পড়েন? অর্থ বুঝে বুঝে মুখস্থ করতে হয় এগুলা। এটা মেমোরাইজিং পার্ট আপু, এটা গ্রামার না, ঠিক আছে, ওইটা গ্রামার না। এবার আমরা চলে আসি স্পেলিং। গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ। দেখেন 3টা আসছে, তারপরের বছর 2টা, মানে আগে কেমন আসতো? 3টা, 2টা। এইবার রিসেন্ট ইয়ার 1টা, 2টা, এটা আসে নাই, 2টা। তার মানে 2টা মিনিমাম থাকবে। স্পেলিং কিন্তু 2টা থাকবে, 2টা মিনিমাম থাকবে। এখন আমি বলে দিচ্ছি 2টা, হতে পারে 1টা, মানে এটা তো বাইবেল না যে আমি প্রশ্ন করব না, তো হতে পারে 3টা, কিন্তু আপনি 2টা ধরে পড়বেন যে স্পেলিং থেকে 2টা প্রশ্ন আসবে। 100% এটাকে আপনি 3 স্টার দিবেন। 100% স্পেলিং 3 স্টার। রাসেল আহমেদ ভাই লিখছে আর্টিকেল। না, আজকে কি সাজেশন দেওয়া হচ্ছে? হ্যাঁ, সাজেশন দেওয়া হচ্ছে না। আর্টিকেল আপনার পড়ার কোনো প্রয়োজন নাই। আর্টিকেল যদি বিগত সালে কোথাও কোনো জায়গায় এসে থাকে, হয়তো দেখা যাচ্ছে একবার আসছে বা মোটেই আসে নাই। প্রাইমারিতে আপনার আর্টিকেল প্রয়োজন নাই। অন্য চাকরির পরীক্ষার জন্য পড়েন। হ্যাঁ, যদি আপনার মানে বাদ দিচ্ছি বলতে আপনি মোটেই পড়বেন না, আপনার মনে চাচ্ছে আর্টিকেলের বেসিক কনসেপ্টটা তো আপনার আছেই, সেটা দিয়েই আপনি কভার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওইটা আপনার ফোকাস করে রুটিন ধরে পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার গেল ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। দেখেন খালি এই প্রশ্নটা,
মানে সিনোনিম অ্যান্টোনিম থেকেও একটা প্রশ্নে রিপিট হয়নি কোশ্চেন এরকম হয়েছে, কিন্তু ইডিয়ম অ্যান্ড ফ্রেজ প্রতি বছর একটা দুইটা দুইটা একটা তিনটা একটা একটা, তার মানে এখান থেকে দুইটা প্রশ্ন আপনার আসার সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। 100% ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এটা 3 স্টার পাওয়ার যোগ্য একটা টপিক, 3 স্টার পাওয়ার যোগ্য। মেমোরাইজিং পার্ট কিভাবে বুঝে পড়বেন এরকম ক্লাস কি চান? এই ফ্রেজ অ্যান্ড ইডিয়ম মুখস্থ করা লাগবে না, এই নাম্বার জেন্ডার সব মুখস্থ করা লাগবে না, স্পেলিং সবগুলো মুখস্থ করা লাগবে না, সিনোনিম অ্যান্টোনিম সবগুলো মুখস্থ করা লাগবে না। আপনার হয়তো 50% মুখস্থ করতে হবে, 50% আমি টেকনিক দিয়ে দেবো, টেকনিক দিয়ে পড়বেন, আপনার মুখস্থ করার 50% প্রেশার কম হয়ে যাবে। আপনারা শুধু গ্রামার চান, গ্রামার চান, গ্রামার তো ওই যে 6টা টপিক বলে দিছি, ওই 6টা টপিক পড়লে হলো, বোঝার ভিডিও। এইগুলো আপনারা অনেকেই চান না, এগুলো কিন্তু বুঝে পড়ার সিস্টেম আছে। এই যে স্পেলিং গুলা অন্যান্য বিষয়গুলো সবই কিন্তু বুঝে পড়ার সিস্টেম আছে। আপনারা চান, চাইলে এগুলো নিয়েও আপনাদেরকে ক্লাস নিব ইনশাআল্লাহ। নাম্বার জেন্ডার থেকে, নাম্বার জেন্ডার থেকে 2010 সালের দিকে 11 সালের দিকে প্রশ্ন হতো না, কিন্তু 18 সালে এসে দেখা গেছে একটা প্রশ্ন, পরে 3টা, একটা একটা 24 সালে প্রশ্ন হয়নি, তার মানে একটা দুইটা প্রশ্ন মোটামুটি একটা ধারাবাহিকতা চলে আসছে, একটা তিনটা একটা, মানে একটা দুইটা প্রশ্ন আসতে পারে। অবশ্যই এটা 2 স্টার পাওয়ার যোগ্য। নাম্বার জেন্ডার অবশ্যই আপনাকে পড়তে হবে, এটা 2 স্টার পাওয়ার যোগ্য। এটা কি পাওয়ার যোগ্য? 2 স্টার পাওয়ার যোগ্য। তাহলে নাম্বার জেন্ডার 2 স্টার দেন। নাম্বার জেন্ডার মানে নাম্বারেও 2 স্টার, জেন্ডারেও 2 স্টার, মানে নাম্বার জেন্ডার মিলায়ে, নাম্বার অথবা জেন্ডার দুইটা এরকম আর কি, এই দুইটা থেকেই এরকম আসছে কোশ্চেন, দুইটা মিলায়ে। সুতরাং এমন না যে কোনোবার দেখা যাচ্ছে নাম্বার থেকে আসছে জেন্ডার নাই, বা জেন্ডার আসছে নাম্বার নাই, অথচ কোনো শিক্ষক আপনাকে বলতেছে নাম্বার টানা মুখস্থ করবেন, জেন্ডার যা আছে সব মুখস্থ করবেন, দুইটা প্রশ্ন আসবেই। ওরে সে স্যারও কোশ্চেন দেখে নাই, আর আপনিও কোনোদিন কোশ্চেনটা অ্যানালাইজ করেন নাই। কিন্তু আপনাদের দিন ইসলাম ভাই আপনাদের জন্য, মানে এইগুলো তো স্ক্রিনশট দিয়ে আপনি মিলাই নেবেন। আমি তো আপনারা বলতেছি না যে আমার কথা বিশ্বাস করেন, দিস ইজ এভিডেন্স অ্যান্ড রিটেন এভিডেন্স, রিটেন লিখে দিচ্ছে, যে আপনি দেখেন মিলায়, দেখে আপনাকে বলবেন স্যার এখানে ভুল ইনফরমেশন আছে। কোনো ভুল ইনফরমেশন এখানে আপনি পাবেন না। মেমোরাইজিং এর টেকনিক চান, অনেকেই লিখছেন মেমোরাইজিং এর টেকনিক চাই। শিল্পী আফরোজা বেগম আপু, লামিয়া জান্নাত আপু অনেকবার লিখছেন যে টেকনিক চাই। ফিরোজা বেগম আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন। রাজিয়া সুলতানা আপু একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, স্যার আপনার নেক হায়াত ও সুস্থতা কামনা করছি, যাতে আপনার উসিলায় আমাদের সফলতা আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিটারেচার থেকে আসবে না টনি খাতুন আপু, আমরা যাচ্ছি স্যার, এভাবে ম্যাথের জন্য প্রাইমারি সাজেশন দিলে খুব ভালো হয়। হ্যাঁ, ম্যাথের জন্য সাজেশন দেব স্যার, হেড টিচার অ্যাসিস্ট্যান্টের দুইটার জন্যই কি সাজেশন ফলো করব? না, হেড টিচারের সাজেশন দেব, হেড টিচারের সাজেশন দেব স্যার। কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড জিরান পার্টিসিপল থেকে প্রতি বছর তো প্রশ্ন হয়। ও ভাই, ওই যে আমাদের গোলাম রব্বানী ভাইকে বলছি, গোলাম রব্বানী ভাই, এই যে আপনি ইসের কথা বলছেন, কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনালটা আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরে নিয়ে গেছি। রাইট ফর্ম অফ ভার্বস, এই কন্ডিশনাল সেন্টেন্স এবং টেন্স, TENSE, এই টেন্স, এই দুইটাকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরে করছি, বুঝতে পারছেন? রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরে নিয়ে গেছি। মানে রাইট ফর্ম অফ ভার্বস, আসলে কন্ডিশনাল সেন্টেন্স তো আর এখন এরকম আসে না যে এক পাশ দেওয়া আছে আর এক পাশ আপনার লিখতে হবে, শুধু ভার্বের জায়গাটাই পূরণ করতে হয়। যেরকম ইফ যুক্ত সেন্টেন্স আছে, মানে ফার্স্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল বা ফোর্থ, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং জিরো কন্ডিশনাল আছে, শুধু শূন্য স্থান দেওয়া থাকে ভার্বের জায়গায়, মানে ভার্বটা কি হবে এটা বসাতে হয়, পুরো অংশ বসাতে হয় না। আর পুরো অংশ যেহেতু বসাতে হয় না, ভার্বটাকে ফিল আপ করতে হয়, তার কারণে আমি ভার্বের ভিতরে নিয়ে গেছি। আর ভার্ব তো অবশ্যই টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স দিয়েই কিন্তু ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে কন্ডিশনাল সেন্টেন্স অটোমেটিক পড়া হয়ে যাবে। আর আপনি বলছেন না জেরান্ড পার্টিসিপল, জেরান্ড আচ্ছা, জেরান্ড আর পার্টিসিপল, জেরান্ড পার্টিসিপলকে আমি তো পার্টস অফ স্পিচের ভিতরে পড়ছি। জেরান্ড পার্টিসিপল তো কোনো গ্রামার না,
স্পেসিফিক গ্রামার না, পার্টিসিপল। জেরান্ড পার্টিসিপল তো নন ফাইনাইট ভার্বের 3 প্রকারের ভিতর 2 প্রকার। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল। সেই জেরান্ড পার্টিসিপল তো আমরা কার ভিতর নিয়ে গেছি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের ভিতরেই জেরান্ড পার্টিসিপল। বুঝতে পারছেন? জেরান্ড পার্টিসিপল নামে আলাদা কোনো গ্রামার কোনো বইয়ে থাকলে একটু আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন, জেরান্ড পার্টিসিপল গ্রামার। এইটা ভার্বের ভিতর আলোচনা করা হয়। নন ফাইনাইট ভার্ব যখন আলোচনা করতে হয় তখন জেরান্ড পার্টিসিপল। গোলাম রব্বানী ভাই একটু আমাকে প্লিজ বলবেন, আপনার কমেন্টটা পড়েই কিন্তু আমি এটা বললাম। মেমোরাইজিং এর টেকনিক চাই, অনেকেই লিখছেন, ঠিক আছে। সরকারি ইচ্ছে নাই নিয়ে খুব আশা, আচ্ছা সরকারি নিয়ে খুব আশা, আচ্ছা সরকারি নিয়ে আশা। আপনি আমাদের ভিডিও দেখেন, আমাদের পেজটা লাইক করেন, কমেন্ট করেন, আপনি ইনশাআল্লাহ ভালো গাইডলাইন পাবেন, চাকরি হয়ে যাবে। বিশ্বজিৎ প্রিন্স দাস ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমি ওই গোলাম রব্বানী ভাইকে বলছি যে আপনি কি বুঝতে পারছেন কাহিনী? যদি কাহিনী বুঝতে পারেন তাহলে বলেন জি স্যার। টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এগুলো সব রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতর। জেরান্ড পার্টিসিপল এগুলো সব পার্টস অফ স্পিচ এর ভিতর, সরি PARTS, পার্টস অফ স্পিচ। তাহলে এই স্লাইডটা কি ক্লিয়ার? এই স্লাইডটা সবাই স্ক্রিনশট দেন। এই স্লাইডটা ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করেন। সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করে আমাকে জানান জি স্যার বুঝতে পারছি। পরের স্লাইডে চলে যান। তামান্না আমিন, তামান্না আফরিন আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, আপুকে অনেক ধন্যবাদ। প্রসেনজিৎ দাস ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা যে যখন ভিডিও দেখতেছেন তখন তো হাতে ওই যে ভিডিওর মাঝখানে লাইভে দেখবেন যে রিয়াক্ট গুলো রয়েছে, ওইখানে চাপলেই অনেক রিয়াক্ট হয়ে যায়। একদম রিয়াক্ট যে ইমোজি দিতে হবে, ইমোজি ছাড়াও আপনি লাভ রিয়াক্ট কিন্তু ওইখানে দিতে পারেন, ইউজ করতে পারেন, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে এই স্লাইডটা যদি ক্লিয়ার হয়, হ্যাঁ আপনারা সবাই বলেন যে স্যার নেক্সট স্লাইডে চলে যান। স্যার প্রাইমারির জন্য খুব আশা, জানি না ভাগ্যে কি আছে আল্লাহ জানেন, হয়ে যাবে ইনশাআল্লাহ আপু, আমাদের সাথে জয়েন থাকেন। এখন ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। গোলাম রব্বানী ভাই বলছে ক্লিয়ার, তার মানে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা স্ক্রিনশট দিয়ে নেন, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন যাচ্ছি পরের স্লাইডে। এখন কিন্তু আমাদের নেক্সট স্লাইড, তার মানে ওইখানে আমাদের স্লাইডের পরিমাণ ছিল হচ্ছে, ওইখানে 10টা ছিল, এই যে আসছি 11 নাম্বার টপিক, এইটা হচ্ছে 12 নাম্বার, এইটা হচ্ছে 13 নাম্বার, এটা হলো আমাদের 14 নাম্বার টপিক, তাই তো? আচ্ছা, তাহলে এটা যদি আমাদের 14 নাম্বার টপিক হয়, আমরা এখন এটা অ্যানালাইজ করি। দেখেন ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকে আগে কখনোই কি হতো না, ট্রান্সলেশন থেকে দেখেন আমরা যদি ট্রান্সলেশনটাকে ফোকাস করি এখন, ক্লিয়ার স্যার ক্লিয়ার, হ্যাঁ সবাই একটু মানে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন তো আজকের ভিডিওটা সবার থেকে বেশি মানুষের দেখা উচিত ছিল। দুর্ভাগা এরা আসলে বোঝে না, মানে এরা কি বলবো বোকা, এরা বোঝে না যে কোন ভিডিও কিসের জন্য এরা 2 ঘন্টা সময় নষ্ট করে, আর আজকে কি হচ্ছে কোন জায়গায় এরা সময় দিতে হয়, এই সময় ইনভেস্টমেন্ট বোঝে না। আপনারা যারা এতক্ষণ আছেন এরা জানেন যে কোথায়, এরাই বুঝতে পারতেছেন যে আলটিমেটলি সময়টা কোথায় কাজে লাগাতে হয়। আর যারা এরা সিরিয়াসলি বোকা, এরা বোঝেই না যে সময় কাজে লাগাতে হয় কিভাবে, ইউটিলাইজিং অফ টাইম কাকে বলে, এর একটাও বোঝে না। এর সবকটা পাগল আর কি, মানে 3 পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন নদে এসে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। পাগল একদম পুরো গাধা আর কি, কারণ যে পিওর মানে কোন নিখাত গাধা, পিওর গাধা, এগুলো বোঝেই না যে মানে সময় কোথায় ইনভেস্ট করতে হয়, এরা জানেই না। আজকের ক্লাসটায় আমি চাচ্ছিলাম সব থেকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং সর্বোচ্চ সংখ্যক ভিউয়ার্স আজকে থাকুক, অথচ এরা ক্লাস করবে এসে কিন্তু জানবে না যে কি পড়বো, কতক্ষণ সময় কোথায় দেব। কি বলবো আসলে, এটা খারাপ লাগার বিষয়, খারাপ লাগলো যে যারা বোঝে নাই, যারা চলে গেছে বা চলে যাচ্ছে, এরা বোকা, দে আর লিভিং ইন কমপ্লিট ফুলস প্যারাডাইস, কমপ্লিট। আর কি বলবো বলেন। তাহলে ট্রান্সলেশন, আমরা এখন কোথায় যাচ্ছি, ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন থেকে ওই 2010 সাল 11 সালের দিকে দেখেন কোনো প্রশ্ন নাই,
কিন্তু 18 সাল থেকে এই পর্যন্ত টানা ট্রান্সলেশন থেকে 1 মার্কস থাকে প্রত্যেকটা প্রশ্নে। দেখেন 1 মার্কস, তার মানে ওভারঅল মিনিমাম 1 মার্কস আসবেই, মিনিমাম 1 মার্কস আসবে ট্রান্সলেশন। তার মানে ট্রান্সলেশনকে আপনি 3 স্টার দিয়ে দেন। এ যুগের সাথে তাল মিলিয়ে ট্রান্সলেশনকে আপনি 3 স্টার দিয়ে দেন। আসবেই ট্রান্সলেশন, আসবেই। বিভিন্ন প্রবাদ বাক্য, এই ট্রান্সলেশনের ভিতরে বিভিন্ন প্রবাদ বাক্য আছে। এরপর অন ওয়ার্ড সাবস্টিটিউশন, এরপর কি আছে? অন ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে অন ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলা হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ বলে এটাকে। বাংলায় বলে এক কথায় প্রকাশ, আর ইংরেজিতে বলে অন ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে অন ওয়ার্ড সাবস্টিটিউশন দেখেন আগে কিন্তু আসতো না, আগে দেখেন আসে নাই 2010 সালে, 11 সালে, 18 সালে, কিন্তু ইদানিং অন ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসে না। রিসেন্ট 5 বছরে এমন কোনো প্রশ্ন নাই যেখানে অন ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন আসে নাই। তাও একাধিক, দেখেন 3টা, 2টা, 1টা। তার মানে বর্তমান সময়ের উপযোগী করে যদি আমি পড়াতে বা বলতে চাই তাহলে 100% এটা 3 স্টার পাওয়ার যোগ্য। 3 স্টার অন ওয়ার্ড সাবস্টিটিউশন, 3 স্টার পাওয়ার যোগ্য, 3 স্টার পাওয়ার যোগ্য। তাহলে 3 স্টার পাওয়ার যোগ্য, অবশ্যই 3 স্টার পাওয়ার যোগ্য। তাহলে এটা আমরা, স্যার বেশি পড়ে পাগল হতে চাই না, আপনার সাজেশন অনুযায়ী না পড়লে পরীক্ষা দিব 2026 সালে নিশ্চিত, কবে দোয়া করবেন? লেখাপড়া করব। হ্যাঁ সাজেশন, আরে পরিশ্রম করতে হয় পরিশ্রমের মতো করে, তাই ছাড়া যারা পরিশ্রম করতেছে তারা টোটালি বোকার স্বর্গে আছে, বোকার স্বর্গে আছে, 100% বোকার স্বর্গে আছে। যাই হোক, তারা হয়তো অন্য কোনো জায়গায় সাজেশন পেয়েছে। তো 15 নাম্বারেও আমি কিন্তু একটা করব, 15 নাম্বারে এটা হয়তো স্কিপ করা হয়েছে। 15 নাম্বারেও আমি একটা টপিক লিখে নিই যেটা এখানে স্কিপ করা হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেমোরাইজিং পার্টের ভিতর, মেমোরাইজিং, আপনারা একটু বলেন তো যে মেমোরাইজিং এর সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা থেকে প্রশ্ন হয় না এমন কোন প্রশ্ন বাংলাদেশের কোন, মানে মেমোরাইজিং এ সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এমন কোন জব সেক্টর নাই যেখান থেকে প্রশ্ন হয় না এমন প্রশ্ন হয়। মানে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন একাধিক হয়, এমন কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন আপনি দেখবেন না এখান থেকে প্রশ্ন নাই। মেমোরাইজিং পার্টের টপিকটার নাম কি বলেন তো? সেটাই এখানে স্কিপ হয়ে গেছে। সেটা আপনারা বলেন তো কোন টপিক? 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। স্যার ভর্তি হতে চাই, রাইসা আপু, আমরা কথা বলবো একটু পরে। সেই টপিকটার নাম কি? এখানে স্কিপ হয়ে gese সেটা। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্ট। এটার নাম কি বলেন তো? এখানে স্কিপ হয়ে গেছে, এটার নাম কি কেউ বলতে পারবেন? এটার নাম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, সানজিদা আক্তার আপু এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই লিখছে, স্যার নিবন্ধনের ক্ষেত্রেও কি একই? আরে ভাই, নিবন্ধনের আজকে দেখেন না এই কোনায় কি লেখা, সবার জন্য মানসম্মত শিক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা নিয়ে আজকে কথা বলা আছে, প্রাইমারি টিচারদের জন্য। স্যার তো ভালো তুড়ি বাজাতে পারেন। প্রিপজিশন অনেকেই কমেন্ট করেছেন। ইয়েস ইয়েস ইয়েস, ইউ অল আর কারেক্ট। প্রিপজিশন, 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 বা এটাকে আমরা কি বলতে পারি? গ্রুপ ভার্ব হিসেবেও এটা আসে। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো প্রশ্ন এই পর্যন্ত বাংলাদেশের কোনো চাকরির পরীক্ষাতে হয় নাই যেটা থেকে কোশ্চেন আসে নাই। প্রতিবার দুইটা তিনটা প্রশ্ন থাকে। তার মানে 2-3টা প্রশ্ন যেখান থেকে থাকবেই, সেটার নাম হচ্ছে প্রিপজিশন, সেটার নাম হচ্ছে প্রিপজিশন। এটা কিন্তু স্লাইডে স্কিপ করা হয়ে গেছে হয়তো, এটা কিন্তু আমার এইখানে দেখেন, এইখানে কিন্তু ছিল,
মেমোরাইজিং পার্টের ভিতরে এটা কিন্তু ছিল একদম কোথায় এটা, হ্যাঁ এখানে আমার এই জায়গায় স্কিপ করা হয়ে গেছে, রাতে সব লিখছি কিন্তু এখানে স্কিপ হয়ে গেছে। এটা হচ্ছে প্রিপজিশনটা স্কিপ হয়ে গেছে, প্রিপজিশনটা লিখে আপনাদেরকে দিয়ে দিব। স্যার আপনাকে আরো আগে পেলে এতদিন বিসিএস ক্যাডার হয়ে যেতাম, জসিমউদ্দিন সেনবাগী ভাই লিখছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনি ক্যাডার হয়ে যান, এখন হয়ে যান, সমস্যা নেই। তাহলে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন 3 স্টার, মানে এখানে অনেক বইয়ে মিনিংস লেখা থাকতে পারে, অনেক বইয়ে লেখা থাকতে পারে মিনিংসে আপনি লিখতে পারেন। এটা মিনিংসে দেখবেন যে এই যে মিনিংস আছে বা 1 ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, কোনো বইয়ে যদি মিনিংস লেখা থাকে আপনি ওইটায় 3 স্টার দেন। এবার আমরা আসি সেন্টেন্স কারেকশন, মারাত্মক গুরুত্বপূর্ণ তো আসলে হয় না, ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আগে 2-3টা করে প্রশ্ন হতো, এখনো 1-2টা করে প্রশ্ন, এই যে এই সালে হয়নি। তার মানে সেন্টেন্স কারেকশন 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একটা তো থাকবেই, 2টাও থাকতে পারে। সেন্টেন্স কারেকশন আমার যতদূর সম্ভাবনা আমি আপনাদেরকে বলবো 100% মিনিমাম 2টা থাকবে। সেন্টেন্স কারেকশন মিনিমাম 2টা থাকবে। সেন্টেন্স কারেকশন থেকে, সেন্টেন্স কারেকশন মানে বুঝছেন যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্সের মানে হলো আপনি এতদিন যা কিছু পড়েছেন, এতক্ষণ ধরে যত কিছু আলোচনা করলাম, এই সব আলোচনার সমন্বিত রূপকেই বলে সেন্টেন্স কারেকশন। সকল আলোচনার সমন্বিত রূপ, হয় প্রিপজিশনের ভুল থাকবে, না হলে নাম্বার জেন্ডারের ভুল থাকতে পারে, না হলে পার্টস অফ স্পিচের ভুল থাকতে পারে, না হলে ডিগ্রি এর ভুল থাকতে পারে, না হলে ন্যারেশনের ভুল থাকতে পারে, না হলে ভয়েস চেঞ্জের ভুল থাকতে পারে, এই যে বা রাইট ফর্ম অফ ভার্বস এর ভুল থাকতে পারে, কন্ডিশনাল সেন্টেন্সের ভুল থাকতে পারে। এই সকল গ্রামারের একত্রিত রূপকে বলা হয় সেন্টেন্স কারেকশন। সুতরাং সেন্টেন্স কারেকশন হচ্ছে মাদার টপিক, গুরুত্ব দিয়ে পড়তে হবে সেন্টেন্স কারেকশন, বিগত সালে আসাগুলো। এইবার আমরা চলে আসি লিটারেচার। এইবার আমরা কোথায় আসছি? লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। তাহলে ইংরেজি সাহিত্যের গুরুত্ব কেমন? অনেক গুরুত্ব। যেরকম দেখেন, আমরা যদি বলি 2010 সালে কোনো প্রশ্ন আসে নাই, এরপরে হচ্ছে 11 সালে 2টা প্রশ্ন আসছে, 18 সালে আসে নাই, 19 সালে আসে নাই, কিন্তু এর পরের যে 3টা সাল দেখেন, 22 সালে 2টা প্রশ্ন আসছে, 23 সালে 3টা প্রশ্ন আসছে, এবং 24 সালে 5টা প্রশ্ন আসছে, 5টা প্রশ্ন। তার মানে ওভারঅল আমি ধরে নিয়েছি কি থেকে, লিটারেচার থেকে 2-3 মার্কস আসবে। কিন্তু লিটারেচার তো একটা হিউজ টপিক, তাই না? লিটারেচার ইংরেজি সাহিত্য থেকে 2-3 মার্কস আসবে, গুরুত্ব আছে, মানে লিটারেচার থেকে আসবে এটা গুরুত্ব আছে, কিন্তু আপনি কোন কোন সাহিত্যগুলো পড়বেন এটা জানার দরকার আছে। যদি জানার দরকার থাকে একটু আমাকে কমেন্টে জানাবেন যে স্যার জানার দরকার আছে, কারণ লিটারেচারের উপর আমি একদিন একটা ক্লাস নিতে চাই। আপনারা যদি অনুমতি দেন তাহলে লিটারেচারের উপরে আমি একদিন একটা ক্লাস নেব, এক ক্লাসেই ওই 2-3 মার্ক কনফার্ম হয়ে যাবে, এক ক্লাসেই কি ওই 2-3 মার্ক কনফার্ম হয়ে যাবে। অবশ্যই লিটারেচার আপনার পড়তে হবে, কিন্তু লিটারেচার যেহেতু একটা বড় বিষয়, লিটারেচার তো আর একটা টপিক না। লিটারেচার মানে মোটামুটি ভাবে মিডিল এজ, মানে একদম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যেটাকে ওল্ড এজ বলা হয়, মিডিল এজ আছে, মিডিল এজের ভিতর আবার দেখা যাচ্ছে যে অ্যাংলো নরমান পিরিয়ড, তারপরে চসারিয়ান পিরিয়ড, বা বলা হয় যে কি বলে যে এজ অফ চসার বা এজ ব্যারেন এজ, মানে অন্ধকার যুগ। এরপরে আবার কি আছে যে ক্লাসিক্যাল বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, বা এখানে আবার দেখা যাচ্ছে আপনার কি আছে যে এলিজাবেথান পিরিয়ড বা জ্যাকোবিন পিরিয়ড, তারপর ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড, তারপর আবার রেনেসাঁস পিরিয়ড আছে, রেনেসা পিরিয়ড আছে, সাথে আপনার রোমান্টিক পিরিয়ড, তারপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এরপরে মডার্ন এজ আছে, মডার্ন এজের ভিতরে তারপরে ওই রেনেসার ভিতরে তো আবার কি আছে আপনার এই যে এজ অফ জনসন বা এজ অফ সেন্সিবিলিটি, তারপরে যে মডার্নে এসে আছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড, তারপর আবার পোস্ট মডার্ন পিরিয়ড আছে। তো এত পিরিয়ডের ভিতর এত শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শো,
তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, তারপর মনে করেন যে কি বলে যে ডব্লিউ.বি. ইয়েটস, এরকম বিখ্যাত বিখ্যাত, জনাথন সুইফট এর নাম বললাম, তারপরে ডক্টর জনসন, স্টিভেনসন, উইলিয়াম স্টিভেনসন, হ্যাঁ এরকম মানে সবার নাম মনে পড়তেছে না, ডিএইচ লরেন্স, তাই না? তো এরকম ভাবে অনেক সাহিত্যিক আছে, কিন্তু কোন সাহিত্যিকদের পড়বেন এটা আপনার জানতে হবে। যদি চান সেক্ষেত্রে আপনাদেরকে আমি সুন্দর একটা ক্লাস নিয়ে দেবো, এক ফাইল যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, এক ফাইল যথেষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লিটারেচার অবশ্যই 3 স্টার দেন, কি কি পড়বেন সেটা আমি বলে দেব। এইবার আমরা আসি, এইবার আমরা কোথায় আসতেছি? এইবার আমরা চলে আসতেছি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট মেমোরাইজিং এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটার নাম হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে প্রশ্ন হয় না এমন কোন প্রশ্ন নট অনলি প্রাইমারি, বাংলাদেশের কোন চাকরির পরীক্ষা হয় না যেখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন নাই। সুতরাং প্রিপোজিশন আপনার ভালো করে পড়তে হবে, এখানে বোঝারও বিষয় আছে, কিছু অর্থসহ মুখস্থ করতে হবে, যেরকম গ্রুপ ভার্ব গুলো অর্থসহ মুখস্থ করতে হবে। তবে যে জিনিসগুলো বোঝার টপিক ভিত্তিক ভাবে আমি বোঝাই দেব। আমি কিন্তু এইগুলোর উপর টপিক ভিত্তিক ভাবে কিভাবে মুখস্থ জিনিস বুঝে পড়তে হয় এই ক্লাসগুলো আপনাদেরকে আমি নিব। তো এই ক্লাসগুলো যদি আপনারা করতে চান, মেইনলি এই ধরনের ক্লাস আপনাদেরকে, তো আমরা কোশ্চেন সলভ করি, কোশ্চেন সলভ করে আলটিমেটলি কখনো পড়াশোনা সুন্দরভাবে সব শেখা যায় না। সব শেখার জন্য আপনাকে অবশ্যই টপিক ভিত্তিক পড়তে হবে। আর টপিক ভিত্তিক পড়ার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা আমি সবাইকে এখনই বলবো যে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে। আমাদের পেইড ব্যাচে আসলে কিন্তু আপনারা এই যে টপিকগুলো, এইগুলো আমি কিছু কিছু জিনিস হয়তো লাইভে কিছু ভিডিও আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান, প্রাইমারির সম্পূর্ণ গাইডলাইন, এই ইংলিশ নহে শুধু, প্রত্যেকটা টপিকের সুন্দরভাবে সুন্দর একটা সাজানো গোছানো প্রস্তুতি যারা নিতে চান, তারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হন। পেইড ব্যাচে চলে আসলে ইনশাআল্লাহ অসাধারণ ভাবে আপনাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে, যে কয়টা টপিক, মাত্র 15টা টপিকের নাম লিখছি, এই 15টা টপিক একদম ফ্রম এ টু জেড I will make you crystal clear. Water and confusion killer will killed all the confusions about the 15 topics. এই সব টপিক সম্পর্কে সুন্দর করে কিন্তু আপনাদেরকে কি করে দেব, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। সুতরাং এই যে দেখেন প্রিপোজিশন থেকে 2 মার্কস 2 মার্কস 2-3 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 মার্কস, তার মানে প্রিপোজিশনকে অবশ্যই আপনার 3 স্টার দিতে হবে। তাহলে এই যে ক্লাসটা আমি আজকে নিলাম, এই যে ক্লাসটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে এখন দেব, আপনারা সেটা তুলে নেবেন। সবাইকে বলতেছি যে একটু এটা স্ক্রিনশট দিবেন, এখনই আপনাদেরকে আমি দিয়ে দেব। তাহলে সেটা হচ্ছে কি বলেন তো, সেটা এখন একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে বলবো, জাস্ট 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট। আর আপনারা বলেন যে কারা কারা আজকে উপকৃত হলেন বা এই ক্লাসটা কেমন লাগলো। এই সবগুলো কোর্স মানে এই সবগুলো ক্লাস টপিক ভিত্তিক ভাবে পরীক্ষার আগে কারা কারা শেষ করতে চান, কেউ জেন না। আমি আপনাদের সাথে আরেকটু কথা বলবো, মানে আপনারা তো ক্লাস শেষ মানে বুঝতে পারতেছেন, মনে হয় সবকিছু শেষ হয়ে গেল না। আমি এখনই দাঁড়ান, একটু লিখে একটা জিনিস আপনাদেরকে এখন দেব, গুরুত্বপূর্ণ। সবাই থাকেন, সবাই ক্লাসে শুধু বলেন যে ক্লাসটা কেমন লাগতেছে বা এগুলো কি আপনাদের জন্য ইফেক্টিভ কিনা। সবাই একটু প্লিজ একটু সবাই আমাকে জানান যে কেমন লাগতেছে। আমি এই বিষয়টা আমি একটু লিখে আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। সবাই কমেন্ট করেন যে কেমন লাগলো, যে এই সাজেশনটা কি কার্যকারী। প্রিপোজিশন গ্রুপ ভার্বস, তাহলে সবাই একটু বলেন, সবাই একটু কমেন্ট করে জানান যে আজকের এই যে সাজেশনটা নেওয়া হলো, এই ধরনের সাজেশন আপনি কি কখনো পেয়েছেন? মানে কোনো একটা স্পেসিফিক এক্সামের জন্য
কোনো একটা স্পেসিফিক এক্সামের জন্য আপনারা এই ধরনের মানে সুন্দর সুন্দর ইফেক্টিভ এরকম কোনো সাজেশন কি আপনারা এর আগে কখনো কোথাও পেয়েছেন? যদি না পেয়ে থাকেন সবাই একটু প্লিজ আজকের ভিডিওটা একটু শেয়ার করে দেন, বেশি বেশি রিয়াক্ট করে দেন, সবাই বেশি বেশি করে একটু মানে আমাকে ভালোবাসা ইন্সপায়ার করার মতো কিছু কমেন্ট করেন, ইন্সপায়ার করার মতো কমেন্ট, যে আমি যেন সুন্দরভাবে আপনাদের এভাবে ক্লাস বা সুন্দর সুন্দর সাজেশন এবং ক্লাস নিতে পারি। আর আপনারা কারা কারা ম্যাথমেটিক্সের সাজেশন নাই প্রাইমারির জন্য এই ধরনের গবেষণামূলক ম্যাথমেটিক্সের সাজেশন কারা চান? মানে আন্দাজে দুইটা বলে দিলাম, এখানে 3 স্টার দাও, এইটা আসবে, এটা আমি জানি না যে কোশ্চেনে কি আসবে, বোকার মতো বলে দিচ্ছি, আর আপনারাও আরো বোকা হয়ে সেগুলোকে বিশ্বাস করতেছেন। কারা ম্যাথমেটিক্সের এরকম একটা সাজেশন চান ম্যাথমেটিক্সের, এটা এখন দিয়ে দেবো আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য। আপনাদের সামনে আমি ধরতেছি এখনই। আপনারা শুধু বলেন যে প্রাইমারির ম্যাথমেটিক্স, আমি কিন্তু স্পেসিফিকলি শুধু প্রাইমারি নিয়ে কথা বলতেছি। আজকে যে সাজেশনটা দিছি এই সাজেশন থেকে কিন্তু অনেক গ্রামার বাদ পড়ছে, অনেক গ্রামার 1 স্টার খেয়েছে, অনেকে 3 স্টার খেয়েছে, অনেকে 2 স্টার খেয়েছে। সুতরাং কাকে কতটুকুন ভালোবাসবেন আপনি, কাকে কতটা আপন মনে করবেন, কোন ছেলেটা আপনার কতটুকুন ইনকাম করে সেটা কিন্তু আজকে বুঝতে পারছেন। সুতরাং মেমোরাইজিং পার্টে কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, আবার গ্রামারে কতটা গুরুত্ব দিবেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। আপনারা শুধু এখন আমাকে কমেন্ট করে জানান যে ম্যাথের কি এ ধরনের একটা গবেষণামূলক সাজেশন চান। ভাই আপনাদের জন্য কষ্ট করে আমি রাত জেগে এখান থেকে 11টা 12টায় যাব, ভোরবেলা আবার স্কুলে যাব, রাত 2টা পর্যন্ত বসে নেট ঘেটে বিভিন্ন বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করে মানে আপনাদের সামনে আমার সুন্দর এই যে দেখেন এই যে হাতে লিখে 2-3 বার লিখে লাস্টে এই যে এটা করে তারপরে পাঠিয়ে স্লাইড বানিয়ে এইভাবে করেছি। তাই এইটুক করে পরিশ্রমের মূল্যায়ন কি আপনারা দুইটা একটা শেয়ার কমেন্ট বা লাভ রিয়াক্ট মানে এটা কি পেতেই পারি না? মানে একটা কমেন্টও করবেন না, আপনি চলে যাবেন। এই যে পরিশ্রমটা মানে এটা কি বলবো, এটা পরিশ্রম তখন আর করার মানসিকতা থাকে না যখন আপনারা এই যে যখনই বলি যে ক্লাস শেষের পথে সব চলে যান। এই যে ক্লাস শেষের পথে তার মানে আপনি এতক্ষণ ক্লাস করলেন, একটা শেয়ার দিবেন না, মানে একটা লাভ রিয়াক্ট দিবেন না, বা আপনি একটা কমেন্ট না করে চলে যাবেন। মানে জানি না আপনারা কোন সেন্স নিয়ে কি ভিডিও দেখেন, আমি বুঝতে পারি না। তো আমি যদি সত্যি পরিশ্রম করে এই কাজগুলো করে থাকি, আরো যদি পরিশ্রমী আমাকে হতে বলেন, সেটা হতে পারে আপনাদের ইন্সপিরেশন হতে পারে আমার জন্য, সেই অনুপ্রেরণা হতে পারে আমার পরবর্তী পরিশ্রমের ফুয়েল বা ড্রাইভিং ফোর্স। সুতরাং আপনারা এই ধরনের কিছু কমেন্ট করেন অন্তত, স্যার আমি ম্যাথমেটিক্স সাজেশন চাই। মায়া আক্তার আপু, হ্যাঁ দেখি আপনাদের সাজেশন গুলো একটু, আপনারা কে কি বলছেন একটু পড়ি। জি স্যার গণিতের সাজেশন চাই, জি স্যার চাই। অনেকে আলহামদুলিল্লাহ ভালো ক্লাস উপহার পেলাম, টিউটোরিয়ালের পক্ষ থেকে অসাধারণ ভালো লাগে আপনার ক্লাস, আমি সবচেয়ে বেশি বুঝতে পারি আপনার ক্লাস। মমিনুল ইসলাম ভাই লিখছে চাই স্যার। ফারজানা সোনিয়া, শারমিন আক্তার ডলি আপু লিখছে গণিতের সাজেশন চাই, গণিত সাজেশন চাই স্যার। আমি প্রথম পরীক্ষা দিব, আমি পারবো কি? অবশ্যই পারবেন। ফিরোজা বেগম আপু, আপনি তো আমাদের পেইড ব্যাচে আসেনি, আমাদের যে অনেক কষ্ট করতেছেন তা আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। শাহিদা আক্তার লিখছে জি স্যার ম্যাথের এরকম একটা সাজেশন চাই স্যার, অল সাবজেক্টের সাজেশন চাই। শারমিন আক্তার মিনু আপু লিখছে স্যার সব সাবজেক্টের। এক্স্যাক্টলি, এই যে এইরকম সাজেশন সব সাবজেক্টের দরকার, মানে শুধু ম্যাথ না, প্রত্যেকটা সাবজেক্টের এমন। আর এইটা একজন শিক্ষক বা যে চাকরি করে বা যে এইগুলো নিয়ে অ্যানালাইজ করে সে ভালো বুঝতে পারবে। আপনিও পারবেন, আপনিও বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করে এভাবে একটা সাজেশন নিজেও করতে পারেন। কিন্তু আপনাকে যখন সাজায় গুছায় সুন্দর করে এইভাবে আমি লিখে দিচ্ছি, এরকম স্ক্রিনে নিয়ে এসে আলোচনা করে দিচ্ছি, কোনটা কত স্টার দিবেন আমি বলে দিচ্ছি, ভাই মানে কি বলবো, এর চেয়ে আর ভালো কি হতে পারে বলেন তো? আপনি এখন বুঝেই গেছেন যে ইংরেজি। আজকে সবাই একটু আমাকে বলেন তো যে প্রাইমারির জন্য কোন কোন ইংরেজি পড়বেন, আর কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন নাই। আপনি এক ক্লাসে পুরো আপনার সারা জীবনের কনফিউশন ক্লিয়ার হয়ে গেল, কিল্ড হয়ে গেল। তাহলে আমাকে কেন কনফিউশন ক্লিয়ার বলবেন না আপনি? মানে সারা জীবন আপনি মানুষের কাছে প্রশ্ন করতেছেন স্যার প্রাইমারির জন্য ইংরেজি কি পড়বো, আর আজকে প্রাইমারির জন্য ইংরেজি কি পড়বেন এত সুন্দর করে হাতে কলমে দেখায় দিলাম, এরপরেও কি কনফিউশন কিলার নামটা আপনারা গ্রহণ করবেন না? তাহলে আপনারা একটু সবাই বলেন তো যে আপনাদের কি কনফিউশন মানে আজ থেকে আর আছে যে ইংরেজি প্রাইমারির জন্য কি কি পড়বেন, সেটা মেমোরাইজিং পার্ট হোক, সেটা গ্রামার হোক, লিটারেচার,
কোনটা কতটুকুন পড়বেন? আপনার কি সত্যিকার অর্থে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন? সত্যিকার অর্থে কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন একটু কমেন্ট করে জানান যে জি স্যার আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস থেকে আমরা আমাদের ক্লাস মানে সুন্দর সাজেশন এবং আমাদের সারা জীবনের যে কনফিউশন। খুরশিদ আলম ভাই, স্যার আপনার ব্যাচে ভর্তি হলে আপনার ক্লাস পাবো? হ্যাঁ অবশ্যই, আমার ক্লাসে ভর্তি হবেন, আমার মানে কোর্সে আমার ক্লাস পাবেন না কেন? এই যে ভাই আরবিতে নাম লেখা যে ভাই বা আপু, সে একটু আপনার বাংলা নামটা একদিন একটু বললেন, সে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। পানি পানি এখনো যায়নি, অতটা স্বার্থপর নই আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপু। ফিরোজা বেগম আপু অনেক ধন্যবাদ। শিখে তাহলে আপনারা এখানে যারা আমাদের ভর্তি আছেন, আমাদের ব্যাচে যারা ভর্তি আছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা ভর্তি নাই তারা কি কেউ আমাদের নতুন যে ব্যাচটা হচ্ছে আপনার সত্যিকার অর্থে এরকম গবেষণামূলক সুন্দর প্রস্তুতি নিয়ে এবারে চাকরির পরীক্ষা দিয়ে এই চাকরির পরীক্ষাতেই কি আপনি সফল হতে চান? এরকম কি কেউ আছেন? এরকম কি কেউ আজকে এখানে আছেন? যদি থেকে থাকেন তাহলে তাকে বলবো, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান জাস্ট একটু কমেন্ট করে জানান জি স্যার ভর্তি হতে চাই, জি স্যার ভর্তি হতে চাই। কারা ভর্তি হতে চান? কারা 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 আছেন ভর্তি হতে চান? আজকের এই ক্লাস দেখে তো বুঝতে পারছেন যে আমাদের শিডিউল কেমন, আমাদের পেইড ব্যাচের সার্ভিসটা কেমন হতে যাচ্ছে। এবং স্পেসিফিকলি প্রাইমারির জন্য আমাদের যে নতুন কোর্স আমরা চালু করেছি, প্রাইমারির জন্য যে নতুন কোর্সটা আমরা চালু করেছি, এইটার ক্লাস এবং এইটার সাজেশন, এইটার পথ চলা কেমন হতে যাচ্ছে এটা আপনারা সবাই মনে হয় বুঝতে পারছেন। জি স্যার, পানি 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শারমিন আক্তার ডলি আপু লিখছে সিকে কনফিউশন কিল্ড। তাহলে আপনারা মনে হয় আজকে জীবনে এই পর্যন্ত যত সেমিনার পেয়েছেন এই ধরনের সেমিনার মনে হয় পান নাই। আমি কখনো পাইনি। এখন আপনাদের বলবো যে আমি কখনো এইভাবে কেউ আমাকে বুঝায় বলে নাই, আমি যেরকম আপনাদেরকে বলতেছি আমাকে কেউ বলে নাই। তো এই ধরনের সেমিনার যদি আমরা নিতে পারি তাহলে আমাদের পেইড ব্যাচের সার্ভিসটা কেমন হতে পারে। আপনারা যারা ভর্তি হতে চান মাত্র 1450 টাকায় যারা ভর্তি হতে চান সারা জীবনের জন্য, এটা সারা জীবনের জন্য মাত্র যারা 1450 টাকায় ভর্তি হতে চান তারা একটু কমেন্ট করেন জি স্যার ভর্তি হতে চাই। আর সাথে সাথে আপনারা হাইলাইট পেয়ে যাবেন প্রায় 1200 টাকা সমমূল্যের 4টা টপিকের জিকে ম্যাথ ইংলিশ এবং বাংলা। জিকে ম্যাথ ইংলিশ এবং বাংলা আপনারা 4টা টপিকের হাইলাইট পেয়ে যাবেন ফ্রি হাইলাইট আপনার বাসায় পৌঁছে যাবে। আমাদের 3000 স্টুডেন্টের ভিতরে আমরা 3000-এর ভিতরে 3K এর মধ্যে প্রায় 2.7K মানুষকে হাইলাইট পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। হয়তো 200-300 মানুষ এখনো পায়নি, বছরের শেষে আমাদের হাইলাইট গুলো সাধারণত শেষ হয়ে যায় বা শেষ হয়ে গিয়েছিল, আবার চলে এসেছে। এইবার সাথে সাথে ভর্তি হওয়ার সাথে সাথে 1-2 দিনের ভিতর আপনি হাইলাইট পেয়ে যাবেন। তো এর হাইলাইট পেয়েছেন কারা কারা এরকম অনেকে কমেন্ট করেন ভর্তি হতে চাই। ফারজানা সোনিয়া আপু, দিল ইসলাম স্যারের কনফিউশন কিলার এর টিউটোরিয়াল পেজ, হ্যাঁ ভর্তি হতে চাই। রায়হান তালুকদার ভাই লিখছে ভর্তি হতে চাই। কারা কারা ভর্তি হতে চান তারা একটু আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করেন ভর্তি হতে চাই। আর আপনারা ভর্তি হওয়ার জন্য আমাদের যে গাইডলাইন গুলো আছে আপনাদের এই পেজটা দিয়ে দিই, দাঁড়ান এই পেজটা এখন দিয়ে দিই স্ক্রিনশট। যারা ভর্তি হতে চান তাদের জন্য আমাদের কোর্সে যে বিষয়গুলো থাকবে, কোর্সের বিষয়গুলো একটু আপনাদেরকে বলে দিই। কোর্সে যারা ভর্তি হতে চান তারা অন্ধভাবে ভর্তি না হয়ে তারা দেখেন 100+ লাইভ ক্লাস, 100+ লাইভ এক্সাম পাবেন, 100+ রেকর্ডেড ক্লাস, আগে রেকর্ড করা ক্লাস পাবেন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। মানে একবার ভর্তি হয়ে আপনার আর জীবনও ভর্তি হতে হবে না। যত চাকরির পরীক্ষায় আসুক নতুন ভাবে আপনার আর ভর্তি হওয়ার দরকার নেই। নতুন যে কোর্স শুরু হবে আপনি ওই কোর্সের অলরেডি অংশীদার হয়ে গেছেন, পার্টনার আপনি আছেন, মেম্বার আপনি আছেন, আপনাকে কখনোই রিমুভ করা হবে না। আপনি একই ক্লাস অগণিত বার পাবেন, অসংখ্য বার পাবেন, যার কোনো ইয়াত্তা নাই। তাহলে পূর্ববর্তী সব ব্যাচের রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছেন, পরবর্তী সব ব্যাচের লাইভ ক্লাস তো আপনি পাবেন। সাথে আমাদের কিসে আছেন স্যার আমি পাইনি, পেয়েছি হাইলাইট। হ্যাঁ অনেকে পেয়েছে, দেখেন আমি 1 মাস আগে ভর্তি হয়েছি। হ্যাঁ অনেকে বলছে এখন ফিরোজা বেগম আপু বলছে পাইনি। হ্যাঁ পেয়ে যাবেন, আমি ভর্তি হবার 15 দিন পরে বই পেয়েছি, একটু দেরি হয়ে গেছে তাই না। আমি হাইলাইটস পেয়েছি। সঞ্জিদা আক্তার ক্লাস কবে থেকে শুরু হবে?
হ্যাঁ, ফিরোজা বেগম আপু আমার সাথে যোগাযোগ করবেন, আপনার তাহলে তো অনেকদিন পাওয়া হয়নি। জি স্যার হাইলাইটস পেয়েছি, দেখেন শত শত কমেন্ট আসছে জি স্যার হাইলাইটস পেয়েছি, তার ভিতর কিছু আছে যারা এখনো পায়নি। এই সপ্তাহে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি লাইভে আমি এই যে বলতেছি আপনাদের সামনে, এই সপ্তাহের পরে কেউ আর একটা কমেন্টও করতে পারবে না যে স্যার হাইলাইট পাইনি। এই যে আমি বললাম, এই সপ্তাহের পরে কেউ একটা কমেন্ট করতে পারবে না, যে 2-1 দিন আগে ভর্তি হয়েছে সে ছাড়া কেউ কমেন্ট করতে পারবে না হাইলাইট পাইনি। 4টা হাইলাইট আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে। তাহলে কারা কারা ভর্তি হতে চান, কারা আজকের ক্লাসে ভর্তি হতে চান, একটু একটু কমেন্ট করে আমাকে জানান যে কারা ভর্তি হতে চান। আর আমাদের ক্লাস টাইম হচ্ছে সকাল 10টা, বিকাল 3টা, সন্ধ্যা 7টা, রাত 9টা। এই 4টা টাইমে আমাদের ক্লাস হয়, এই 4টা টাইমে আমাদের ক্লাস হয়। কোর্সের নাম আমাদের হচ্ছে প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্স, প্রাইমারি সহকারী শিক্ষক ফুল কোর্স। তাহলে আপনি কোন কোর্সে ভর্তি হতে চান, আপনি কোন কোর্সে ভর্তি হতে চান? দেখেন কোর্স ফি কত টাকা, কোর্স ফি কিন্তু মাত্র 3500 টাকা। মাত্র 3500 টাকায় আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনার জন্য সব থেকে বড় সুযোগ কি, আপনি এখনই যদি ভর্তি হন, এই যে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে 01310467467 467471, 01301467467 এই যে নাম্বার, বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বারে আপনি সেন্ড মানি করে দিন। সেন্ড মানি করে এখনই যদি ভর্তি হতে চান, সেন্ড মানি করে যদি এখনই পেমেন্ট ডান এটা লেখেন, এখনই আপনাকে ভর্তি করে নেওয়া হবে মাত্র 1450 টাকায়। মাত্র 1450 টাকায় আপনি ফুল কোর্স পেয়ে যাচ্ছেন, বই পেয়ে যাচ্ছেন ফ্রিতে। সুতরাং আজকের এই অফারটা আপনারা সবাই লুফে নেবেন। আশা করি সবার আজকের ক্লাসটা ভালো লেগেছে। আপনারা যারা যারা ভর্তি হয়েছেন হাইলাইটস গুলো একটু দেখান, হাইলাইটস গুলো একটু দেখতে চেয়েছেন। সাথে আপনারা এই পেজটা নেবেন না, আমি যে পেজটা আপনাদের জন্য রেডি করে রেখেছি, এই পেজটার আগে ছবি নেন না। কম্বাইন্ড ব্যাচে ভর্তি কি শেষ? না। ফিরোজা বেগম আপু, আমার নাম পড়লে আমার মেয়ে খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে এই পেজটার একটা ছবি নেন। স্যার দেখেন তো এই পেজটা সুন্দর দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা এই পেজটার আগে একটা ছবি নেন সবাই এই এখন পর্যন্ত যারা আছেন এই পেজটার একটা স্ক্রিনশট নেন, দেখেন তো এটা ক্লিয়ার আছে কিনা। এই পেজটার স্ক্রিনশট আপনাদের সবার প্রয়োজন, ঠিক আছে? এই পেজটার একটা স্ক্রিনশট সবার প্রয়োজন, সবাই নেন। আচ্ছা, আর একটু কাছে নি, আপনারা সবাই এই পেজটা, আমিও থাকি, নেন। আমাকে কি দেখা যায়? ঠিক আছে এবার? আচ্ছা, সবাই এই পেজটার একটা ছবি নেন। বেশি কাছে চলে গেছে? আচ্ছা, এই পেজটার একটা সবাই স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে বলেন জি স্যার নিয়েছি। সবাই কমেন্ট করেন যে স্যার নিয়েছি। এটা আপনার এই যে এতক্ষণ যা আলোচনা করছি তার সারমর্ম, এটার ছবি আপনার একটা স্ক্রিনশট নিলেই হয়ে যাচ্ছে। আপনারা সবাই নিয়ে বলেন জি স্যার নিয়েছি। সবাই নিয়েছেন? সবাই কি নিয়েছেন? তাহলে সবাই নিলে বলেন জি স্যার নিয়েছি। সবাই নিলে বলেন জি স্যার নিয়েছি। জি স্যার স্ক্রিনশট নেওয়া হয়েছে সেটা লেখেন, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া হয়েছে, স্ক্রিনশট। তাহলে সবাই মনে হয় অলরেডি নিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আর হাইলাইটস গুলো যারা দেখতে চেয়েছেন, এই যে দেখেন আমাদের হাইলাইটস ইংলিশ প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি। এই যে এটা হচ্ছে ইংলিশ শুধু প্রাইমারির জন্য। এই যে হচ্ছে সাধারণ জ্ঞান, আপনার এই যে একদম পুরো সাজেশন মূলক একটা হাইলাইট, সুন্দর পেজ দিয়ে সুন্দরভাবে করা, একদম ভিতরে আপনার সুন্দর সাজেশন আকারে, কোনো এক্সট্রা কথা নাই। সাধারণ জ্ঞান, এই যে হচ্ছে আপনার বাংলা, এটা হলো বাংলা, আর এটা হলো গণিত। তাহলে এই যে 4টা বই, এই 4টা বই দেখেন, 4টা বই কিন্তু একদম মানে মানে আপনি মিনিমাম 1000 টাকার নিচে আপনি এই কটা পেজও পাবেন না, ঠিক আছে? এই কটা বই তো কেনার কথা, পেজও পাবেন না বর্তমান যে পেজের দাম। সুতরাং কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের পেজে যোগাযোগ করুন।
আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে, এই যে এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজের ইনবক্সে আপনি নক করতে পারেন, আপনার নাম্বারটা দিয়ে সহায়তা করুন, আপনার সাথে যোগাযোগ করা হবে। আপনার নাম্বার দিয়ে দিন কমেন্টে, কমেন্টে না হলেও ইনবক্সে ইনবক্স করুন, ইনবক্স আপনার নাম্বারটা কি করুন, ইনবক্স করুন। ইনবক্সে আপনার নাম্বার দিয়ে দিন, নাম্বার দিন, ইনবক্সে নাম্বার দিন, আপনার সাথে যোগাযোগ করে ডিটেইলস আমাদের প্যানেল আপনাদের সাথে, আমাদের ভর্তি প্যানেল ভর্তির টিম যারা আছে তারা আপনার সাথে সরাসরি কি করবে, যোগাযোগ করে কথা বলবে। আপনার যত জানা যত যা ইচ্ছা, এবং পেমেন্টে যে মাত্র 1450 টাকায় আপনি মোটামুটি আমাদের কোর্সে ভর্তি হতে পারতেছেন। স্ক্রিনশট নিয়েছি। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসটা সবার কেমন লাগলো একটু প্লিজ জানিয়ে আজকে আপনারা অনেকেই বিদায় নেবেন, আপনাদের কাছ থেকে আমিও এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনাদের জন্য আগামীকাল কিন্তু ম্যাথের একটা এরকম সাজেশন কিন্তু আমি নিয়ে চলে আসব। ম্যাথমেটিক্সের এমন একটা সাজেশন যদি পেয়ে যান, তাহলে অঙ্ক আর ইংরেজি পেয়ে গেলে অন্যান্য গুলো তো পেয়ে যাচ্ছেনই, যদি প্রয়োজন হয় ওগুলোও আমি সুন্দর একটা সাজেশন আপনাদেরকে দেবো, বা আমাদের অন্য শিক্ষকরা যারা আছেন তারা দিবেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা।